আহ, তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইংলিশ লিটারেচারের রিভিউ ক্লাস কোনটা বলো, আজকে কোন ক্লাসটা হবে? টপিকের নাম কি আজকে? ভিক্টোরিয়ান স্পষ্ট। মডার্ন পোস্ট। ভিক্টোরিয়ান এবং মডার্নের একটা সিনপসিস তৈরি করার চেষ্টা করবো আমরা, ইনশাল্লাহ। হ্যাঁ, ধরো আমি একটু স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, আচ্ছা, স্যার একটা পরে কোশ্চেন। পরে 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 আমি ক্লাসের শেষের দিকে একটু কথা বলবো। হ্যাঁ, আমি জাস্ট সিনোপসিসটা করার চেষ্টা করি, মনোযোগ দিয়ে তোমরা শুনো একটু কাইন্ডলি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো উম, আমরা যদি ভিক্টোরিয়ানের কথা বলি, ভিক্টোরিয়ান পিরিয়ড, আর যদি ভিক্টোরিয়ানের একটা সিনপসিস করতে চাই যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কে আসলে, রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া, ওনার শাসন আমলটাই মূলত ভিক্টোরিয়ান পিরিয়ড। তো এই ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে তোমার আহ, একদম আমরা যদি প্রাসঙ্গিক ভাবে জানি যে প্রেক্ষাপট অনুযায়ী চারটা বড় ঘটনা কিন্তু আমাদের আহ, হৃদয় পটে অঙ্কিত আছে। কি কি? আহ, প্রথমত হলো রানী ভিক্টোরিয়ার আমলটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় এখানে রানী ভিক্টোরিয়া নতুন কোনো দেশ দখল করতে চাননি এবং কোন রকমের নতুন করে যুদ্ধে জড়ানোর চেষ্টা করেনি। একেবারে পুরো ভিক্টোরিয়ান পিরিয়ড মানে পুরা ব্রিটিশ আমলটাকে যদি অ্যানালাইসিস করো, ইংরেজি শাসন আমলটা, আমরা একদম অ্যাংলো স্যাক্সন থেকে শুরু করে মডার্ন পিরিয়ড পর্যন্ত যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা অত্যন্ত মানে সৌহার্দ্য এবং সমৃদ্ধির যুগ। ওকে। দ্বিতীয়ত হলো উম ভিক্টোরিয়ান পিরিয়ডটা খুব উত্তাল ছিল দুইটা ঘটনার কারণে। একটা ঘটনা হলো উম এই চার্লস ডারউইন। মনে রাখবা যে আগে বাইবেল কোরআনের মধ্যে কিন্তু আমরা অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া থেকে মানুষের আগমন হয়েছে, কিন্তু এইখানে এসে ডারউইন যে নতুন তত্ত্ব দিলেন, থিওরি অফ এভলিউশন, এই থিওরি অফ এভলিউশনের কারণে এবং ইংল্যান্ডের মধ্যে আহ, রাজনৈতিক অঙ্গটা ছিল গণতন্ত্র এবং রাজতন্ত্রের সমন্বয়ে, কিন্তু এখানে এসে সাম্যবাদ সমাজতন্ত্রের ধারণা দিলেন কার্ল মার্কস। এই যে নতুন দুইটা ধারা, একটা রাজনৈতিক ধারা কার্ল মার্কস প্রবর্তন করলেন, আর একটা ধর্মীয় সংঘাতপূর্ণ বিষয় যেটা তৈরি করলেন, কে বলো? চার্লস ডারউইন। এই দুইটা বিষয়ের কারণে রাজনৈতিক এবং ধর্মীয় অঙ্গনটা চরম ভাবে উত্তাল ছিল। ওকে। তারপরে যদি তুমি বলো আর ভারতবর্ষের প্রেক্ষাপটে ইন ভিক্টোরিয়ান পিরিয়ড একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ রানী এলিজাবেথের আমলে আমরা দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। তোমাদের মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পরে, রানী এলিজাবেথের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর তোমার কত সালে? 1600 সালের ঘটনা। তারপরে 1757 সালে এইজ অফ সেন্সিবিলিটি যখন ইংল্যান্ডে চলছে, ইংল্যান্ডের এইজ অফ সেন্সিবিলিটির ওই সময়টাতে তোমার ডক্টর স্যামুয়েল জনসন ইংলিশ লিটারেচারের প্রধান ব্যক্তি, সেই সময় কিন্তু ভারতবর্ষে পলাশি যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা হরণ হয়। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব করার পরে রানী ভিক্টোরিয়া কিন্তু এই 1857 সালে সিপাহী বিদ্রোহের পর পরবর্তী সময় কিন্তু রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের সরাসরি শাসনভারটা গ্রহণ করেন। সেই হিসাবে কিন্তু সিপাহী বিদ্রোহ এবং মানে এই যে রানী ভিক্টোরিয়া নামে যে বলতো একটা পার্ক আছে, কোথায় আছে কি বলতে পারবা কিনা? স্যার বাহাদুর শাহ পার্ক। হ্যাঁ, রানী ভিক্টোরিয়া পার্কের নাম পরবর্তীতে 1857 সালে রানী এই যে এটার নাম ছিল আন্টাগর ময়দান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। ওইটার নাম পরিবর্তন করে 1857 সালে ঢাকার যে গভর্নর ছিলেন তিনি নাম রাখেন ভিক্টোরিয়া পার্ক। 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে সেই পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। এই হলো বিষয়। আর আম, আর টোটাল এই আরেকটা ঘটনা হলো, চতুর্থত হলো যে এই উম, পারিপার্শ্বিক এই সুন্দর পরিস্থিতিতেও এক গাদা কবি সাহিত্যিক তৈরি হয়েছেন। যেমন কি উল্লেখযোগ্য আমরা চারজনের নাম বলি অন্তত পক্ষে: রবার্ট ব্রাউনিং, প্রথমে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড এবং চার্লস ডারউইন। ওকে, এই চারজনকে নাম না বললেই হয়। ওকে। তারপরে তোমার আমরা যদি বলি এখানে উল্লেখযোগ্য কবি সাহিত্যিকের মধ্যে 1 নম্বরে হলেন আমাদের, কে বলো? লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসনের মধ্যে তিনি উম, তিনি কি করেছেন বলো? লর্ড আলফ্রেড টেনিসন, তাকে আমরা রিপ্রেজেন্টেটিভ পয়েট বলি। রিপ্রেজেন্টেটিভ পয়েট মানে কি বলো? রিপ্রেজেন্টেটিভ পয়েট মানে কি? অর্থাৎ ওই যে
উম, তার কবিতা পড়লে ভিক্টোরিয়ান যুগের চিত্র আমাদের চোখের সামনে ফুটে ওঠে। যেমন 14th সেঞ্চুরি রিপ্রেজেন্টেটিভ পয়েট কে বলো, কাকে মনে হয় তোমার? 14th সেঞ্চুরি রিপ্রেজেন্টেটিভ পয়েট কাকে আমরা বলতে পারি? চসার স্যার। চসার। কারণ চসারের নাম, চসার পড়লেই কিন্তু আমরা তোমার এই পুরো 14th সেঞ্চুরি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই না? টিয়ান্ডার বিটলস। ঠিক আলফ্রেড টেনিসনের কবিতাগুলো পড়লে ভিক্টোরিয়ান যুগের সমাজ চিত্র আমাদের সামনে আয়নার মতো ভেসে ওঠে, এই জন্য রিপ্রেজেন্টেটিভ পয়েট, লিরিক পয়েট। এবং তিনি পয়েট লরিয়েটও ছিলেন। পয়েট লরিয়েট মানে কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পরে তিনি পয়েট লরিয়েট হন। এটা হলো তারপরে যে তথ্যটা গুরুত্বপূর্ণ, তার এলিজির নাম হলো ইন মেমোরিয়াম। তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুতে ইন মেমোরিয়ামটা লিখছেন। ইন মেমোরিয়াম হলো, তোমরা এলিজি এর আগে আমরা কোন এলিজি পড়ছি মনে আছে কিনা দেখো। তার ফিলিপ সিডনির মৃত্যুতে অ্যাস্ট্রোফেল লিখেছেন কে? এডমান্ড স্পেন্সার। কিটসের মৃত্যুতে অ্যাডোনিস কে লিখেছেন? শেলি। শেলি। তারপরে তোমার জন মিল্টন লিখেছেন লাইসিদাস এবং অন শেক্সপিয়র, তাই না? তারপরে টমাস গ্রে লিখেছেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার। এখন আরেকটা এলিজি পড়লা, এই পাঁচটা এলিজি ইন মেমোরিয়াম, এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ। ইন মেমোরিয়াম, আর্থার হেনরি হ্যালাম। ওকে, তারপরে তার কবিতাগুলোর নাম ইনুনি। ইনুনি মনে রেখো, ইনুনি রিভার গডের কন্যা। ওই যে আমরা জানি যে ওই প্যারিসের যে প্রথম স্ত্রী ছিল আর কি। প্যারিস তো ওই যে পরবর্তীতে ওই যে দেবীর আশীর্বাদ পেয়ে সে পৃথিবীর সুন্দরী রমণীকে বিয়ে করার জন্য কি হয়েছিল বলো, মানে স্বীকৃতি দিয়েছিল, মানে ইচ্ছা পোষণ করেছিল। পরে আফ্রোদিতে বিয়ে করে, সরি, সে বিয়ে করে হেলেনকে। তো হ্যাঁ, প্যারিস যখন হেলেনকে বিয়ে করে, তার পূর্বে কিন্তু প্যারিসের একটা ওয়াইফ ছিল, তার নাম ছিল ইনুনি। এই ইনুনিকেই কিন্তু প্যারিস ত্যাগ করে চলে এসেছে। ইনুনির কিন্তু একটা পুত্র সন্তানও ছিল। তো যখন প্যারিস আমরা দেখি যে ইয়ার মধ্যে কি করে বলো, ট্রয় যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তখন তার মৃত্যুর পূর্বে ইনুনি কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এত লেট করে এসেছেন তাকে আর চিকিৎসা মানে সে আর আগে মারা যান আর কি। তো ফলে পরবর্তী দিন উনি আত্মহত্যা করেছেন। উনি নামটা মনে রেখে ইউলিসিস। ইউলিসিস নামে কবিতা কে লিখেছেন? ইউলিসিস ট্রয়ের মানে বিখ্যাত বীর, যিনি ট্রয় যুদ্ধে যাতে 10 বছর ট্রয় যুদ্ধে ট্রয়ে ছিলেন 10 বছর, ফিরতে ফিরতে তার সময় লেগেছিল 10 বছর। এই 20 বছর পরে তিনি যখন আসলেন, এসে বললেন যে আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। বুঝছো কিনা? আমি আমার জীবনের পরিভ্রমণ থেকে বিরতি নেব না, আমি আমার জীবনের সর্বশেষ শক্তি দিয়ে জীবনকে উপভোগ করবো। তাহলে ইউলিসিস নামে, ইউলিসিস হলো ম্যান অফ অ্যাক্টিভ, ম্যান অফ অ্যাডভেঞ্চার। তাদের যারা খুব জীবনটাকে পরিপূর্ণভাবে উদ্দীপনার সাথে উপভোগ করে, তারা হলেন ইউলিসিস, ইউলিসিসের প্রতীক। ওকে, ইউলিসিস নামে উপন্যাস কে লিখেছেন কেউ বলতে পারবো? জেমস জয়েসি স্যার। জেমস জয়েস। আর ইউলিসিসের অপর নাম কিন্তু ওডেসি। ওডেসি যে হোমারের আরেকটা মহাকাব্য আছে, ওডেসি আর ইউলিসিস একই কথা। ওডেসিটা হলো ট্রয় যুদ্ধ থেকে যখন আবার গ্রিসের মধ্যে ফিরছেন, মানে ইউলিসিসের স্বদেশ ফেরা, ট্রয় যুদ্ধ থেকে মানে তুরস্ক থেকে গ্রিসের মধ্যে ফেরা। এই ফিরতে গিয়ে যে অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স গুলো তিনি অর্জন করেছেন সেটা। লোটাস সিটার্স পদ্ম খেকো ইউলিসিস একটা দ্বীপে গেলেন, যাই দেখলেন যে এই দ্বীপের লোকেরা শুধু পদ্ম ফুল খায়, ঘুমায়, আনন্দ বিনোদন করে, কোনো কাজ করে না। বললেন যে কেনই কাজ করো না? তারা বললেন যে আহ ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, হোয়াই শুড লাইফ অল এভার বি, তাই না? তো একদিন তো মরেই যাবো, যেহেতু মরেই যাবো তাহলে আমরা কেন কত কাজ টাজ করবো, এত কিছু নিয়ে দাঙ্গা হাঙ্গামা কেন করবো? এই জন্য আমরা কোনো কিছুই করি না। ম্যান অফ ইনঅ্যাকশন। তাহলে ইউলিসিস ইজ এ ম্যান অফ অ্যাকশন। লোটাসিটার্স এর মতো যারা আছে তারা ম্যান অফ ইনঅ্যাকশন, তারা কোনো ধরনের অ্যাডভেঞ্চারে যেতে চায় না। লক্সলি হল নামের একটা কবিতা আছে, নাম মনে রাখতে পারো, লক্সলি হল। টিথোনাস। টিথোনাস হলো পৃথিবীর একজন মানুষ যার কাছে এসেছিল, যিনি বিয়ে করেছিলেন স্বর্গের একজন দেবীকে। হ্যাঁ, দেবীকে বিয়ে করার পরে দেবী বলেছিলেন তুমি কি চাও? সে বলছিল আমি ইমর্টাল লাইফ চাই। ভুলে ইমর্টাল ইউথ চাইতে ভুলে গিয়েছিলেন। ফলে সে ধীরে ধীরে বিয়ে করেছেন দেবীকে, কিন্তু ধীরে ধীরে বার্ধক্যে জরাজীর্ণ হয়ে গেলেন একটা সময়, তখন আর দেবী তার আসে না, তখন সে মৃত্যু কামনা করে। কিন্তু গডস হ্যাভ নেভার টেকেন ব্যাক দেয়ার গিফট। তাকে যেহেতু ইমর্টাল লাইফ দেওয়া হয়েছে, সেটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। অতএব পরবর্তীতে তার জীবনের অসহায়ত্ব এবং দুর্ভোগের গল্পটা টিথোনাসের মধ্যে আসছে। মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন তার পরিণতি, তখন তার পতন অনিবার্য। মর্টি আর্থার একজন রাজার, পৌরাণিক রাজার গল্প আর দরকার নেই, আপাতত একটু শোনো। তাহলে এই কবিতাগুলো ইউলিসিস, এনোনি, ইউলিসিস, লোটাসিটার্স,
লক্সলি হল, টিথোনাস আর মর্টিডি আর্থার, এই কবিতাগুলোর নাম অন্ততপক্ষে মনে রাখা উচিত। হ্যাঁ, আর কুইন মেরি, দ্য ফ্যালকন, এই দুইটা তার বিখ্যাত কমেডি, এটা মনে রাখতে পারো। দ্যাটস ওকে। আর কোটেশনের মধ্যে যদি বলো যে আই উইল তোমার দ্য সরোজ আর দ্য বেস্ট, কোন দরকার নাই। দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, এটা হলো মোর্টি ডি আর্থারের একটা বিখ্যাত লাইন। মোর্টি ডি আর্থার যখন ওই যে মারা যাওয়ার আগে বলছেন যে মানে লিকুইডলি ফান্ডিং রেজাল্ট, বুঝছো কিনা, কোনো মানুষ মরে গেলে, চলে গেলে তার জায়গা অপূর্ণ থাকে এমনটাও হয় না, তার জায়গা, তার শূন্যস্থান পূরণ করার জন্য নির্ধারিত লোক আছেন, বুঝছো কিনা। আমি আমার শূন্যতা, আমি চলে গেলে, আমি না থাকলে কি যে হয়ে যাবে এমনটা আমরা ভাবি, কিন্তু কিছুই হবে না, নাথিং। পৃথিবী তার স্বাভাবিক গতিধারায় চলবে, বুঝছো কিনা। দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ, সবকিছু কিন্তু আমার শূন্যস্থান পূরণ করার জন্য যোগ্যতম ব্যক্তিটা বসে আছেন, ডোন্ট ওরি। আই উইল নেভার রেস্ট ফ্রম ট্রাভেলস, আই উইল, এই যে একটু আগে বলছি যে আমি আমার জীবনের ইয়া থেকে বিরতি নেব না, বুঝছো না, আমি আমার জীবনকে সর্বোচ্চ ইয়া দিয়ে সংগ্রাম করবো। মোর থিংস আর রট আউট বাই প্রেয়ার, এটাও কিন্তু অনেক অনেক প্রার্থনায় অনেক কিছু নিরাময় হয়, মোর্টি ডি আর্থার বলেছিলেন এটা। এই যে লোটাস সিডার্সরা বলছিল, দ্যাট ইজ দ্য এন্ড অফ লাইফ, হোয়াই শুড লাইফ অল এভার বি, নলেজ কামস বাট উইজডম লিগার্স। হ্যাঁ, বুঝছো কিনা, যদি বলি বাংলাদেশের রাজধানীর নাম কি, ইন্ডিয়ার রাজধানীর নাম কি, তাৎক্ষণিকভাবে বলে ফেলতে পারবো, কিন্তু যদি আমি প্রজ্ঞাপূর্ণ কথা বলি, সেটা কিন্তু যদি বলি আমি, ধরো বাংলাদেশে দারিদ্র বিমোচনের উপায় কি, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সাথে সাথে দিয়ে ফেলতে পারবো না, বুঝছো কিনা। তো এটা হলো মানে উইজডমটা হলো অতীত জ্ঞান, উম, মানে অতীত অভিজ্ঞতা, জ্ঞান এবং দূরদর্শিতা, তিনটা মিলে উইজডম তৈরি হয়। হ্যাঁ, ওকে। আর পরে আমরা রবার্ট ব্রাউনিং এর নামও আগে পড়েছি। রবার্ট ব্রাউনিং মেটাফিজিক্যাল পোয়েট, সরি, রবার্ট ব্রাউনিং হলো ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত। বাংলা সাহিত্যে কবর কবিতার মতো আগে বলেছিলাম যে কবিতা একজন কবি, একজন বক্তা, এক বা একাধিক নীরব শ্রোতা থাকেন, শ্রোতা কোনো কথা বলেন না, এই ধরনের ইয়াকে বলা হয় কি বলো, ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ। আচ্ছা, তো একটি ফটোগ্রাফ মনে আছে তোমাদের এগুলো? হ্যাঁ, তারপর মাই লাস্ট ডাচেস, তিনি তার ওই যে ঘটক তো তার কবিতাগুলো একটু দেখো। মাই লাস্ট ডাচেস, এন্ড্রিয়া ডেল সার্টো, নামগুলো একটু কানের উপর দিয়ে রাখো যদি কাজে লাগে। মাই লাস্ট ডাচেস, এন্ড্রিয়া ডেল সার্টো, পোরফাইরিয়াস লাভার, এ গ্রামারিয়ান্স ফিউনারাল, হোম থটস ফ্রম অ্যাব্রোড, রাব্বি বেনাজরা, ফ্রালিপুলি পিপ, দ্য পাইপার অফ হ্যামলিন আর দ্য পেট্রিয়ট, এগুলো হলো তার উল্লেখযোগ্য কবিতা। আমি একটু আরেকবার বলি, 30 সেকেন্ড করে, একটু 30 সেকেন্ড করে একটা একটা করে বাক্য বলে যায়। মাই লাস্ট ডাচেস, ডিউক দ্বিতীয় বিয়ে করতে আসছেন, আসার পরে বললেন যে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দা ওয়াল, এই যে দেয়ালের মধ্যে ছবি এঁকে রাখছে, সেটা হলো আমার বিগত পত্নী, বুঝছো কিনা। বলেছে কি বলেন, তো আপনার ওয়াইফ কই? বলেছে আমি তাকে মেরে ফেলেছি। কেন? তাহলে বলে আরো যে বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। হ্যাঁ, কিছু বল, এভরিথিং ওকে কিনা কমেন্ট বক্সে একটু জানো, এভরিথিং ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা? এ- আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ, হুম, ঠিক আছে। মাই লাস্ট ডাচেস, এন্ড্রিয়া ডেল সার্টো, তারপরে হলো এন্ড্রিয়া ডেল সার্টো গেল। ওকে, তারপরে আচ্ছা, মাই লাস্ট ডাচেস বিগত পত্নী আর কি, বুঝছো কিনা। তার তো তো বলছে সে আমার সাথে যে হাসি বিনিময় করতো, সে সবার সাথে একই হাসি বিনিময় করতো, ফলে তিনি ঈর্ষার বশবর্তী হয়ে তার স্ত্রীকে হত্যা করেন গলা টিপে। এন্ড্রিয়া ডেল সার্টো, তিনি একজন বিখ্যাত শিল্পী হতে পারতেন, কিন্তু তার স্ত্রীর নাম ছিল লিওক্রেজিয়া। স্ত্রীর কে মনোরঞ্জন করতে গিয়ে স্ত্রীর যে ম্যাটেরিয়ালিস্টিক মানে আইডিওলজিটা, একজন ছিল ধরো স্পিরিচুয়াল, আর একজন ছিল ম্যাটেরিয়ালিস্টিক, এই দুইটা দুইটা খুব বিপজ্জনক। তার হাজবেন্ড ছিল শৈল্পিক, শিল্প চেতনা সম্বলিত, আর স্ত্রী ছিল একেবারে ভোগবাদী, ফলে তার স্ত্রী মনোরঞ্জন করতে গিয়ে তার শিল্প জীবনের যে উম, সর্বনাশ ঘটেছে, সেটাই তিনি বলেছেন। পোরফাইরিয়াস লাভার, পোরফাইরিয়ার প্রেমিক ছিল, পোরফাইরিয়ার প্রেমিককে বললেন যে সে বিয়ে করতে অনিচ্ছুক, মানে বিয়ে করতে পারবে না, প্রেমিক বললেন আর কি, প্রেমিকা। তারপরে কারণ তার অন্য জায়গায় তার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন প্রেমিক তার প্রেমিকার চুল গলায় পেঁচিয়ে তার আত্মা বের করে ফেললেন, বুঝছো কিনা।
এখন এটা কিন্তু পোরফাইরিয়ার প্রেমিককে কিন্তু আমরা খুনি বলি না, কারণ সে খুন করার উদ্দেশ্যে প্রেমিকাকে হত্যা করেনি। কারণ সে তার প্রেমিকার আত্মা তার সাথে রাখার জন্য ইয়ে করেছেন, মানে চুল পেঁচিয়ে আত্মাটা বের করে ফেলেছেন। তাহলে বলবো যে এটা কি, ইনসেন্স সাইকোলজি অফ লাভ। মানে মনে রাখবো ড্রামাটিক মনোলগ প্রত্যেকটার মধ্যেই তিনি কিন্তু হি ওয়াজ এ, আরে রবার্ট ব্রাউনিং ওয়াজ মোর এ পোয়েট দেন মোর এ সাইকো অ্যানালিস্ট দেন এ পোয়েট। যতটুকু না কবি তার চেয়ে বড় মনস্তত্ত্ববিদ। প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু একটা হিডেন সাইকোলজি আমাদের উপর আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। এই যে পোরফাইরিয়াস লাভার কবিতার মধ্যে গলা প্রেমিক গলা প্রেমিকার চুল গলায় পেঁচিয়ে হত্যা করলো, কিন্তু আমরা তাকে কোনো দোষী বলি না, তাকে কিলারও বলি না। কেন? কারণ তার উদ্দেশ্য সেটা ছিল না। তাহলে কি, তাহলে মানুষ প্রেমে বললে এমন অস্বাভাবিক কিছু আচরণ করতে পারে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা বা আদালতে চলবে না। তো সেম এন্ড গ্রামারিয়ান ফিউনারাল, মনে রাখবা যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি তারা জীবিত অবস্থায় সম্মানিত থাকেন, মারা মারা যাওয়ার পরেও কিন্তু তারা তাদের অবস্থানটা আরো আলোকিত হয়ে থাকে। হোম থটস ফ্রম অ্যাব্রোড, মনে রাখবা যে রবার্ট ব্রাউনিং কিন্তু ইতালি ইজ মাই ইউনিভার্সিটি। রবার্ট ব্রাউনিং এর কিন্তু জীবনটা ইতালিতে কেটেছে, কারণ তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। মনে রাখবা তিনি একজন বিখ্যাত কবি। রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তিনি তার এই যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কে কিন্তু পালিয়ে বিয়ে করেছেন, বিয়ে করে তিনি ইতালিতে পালিয়ে গেছেন। তাহলে ইতালিতে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন জীবনের, বুঝছো কিনা। তার মানে প্রেমিকাকে, তার প্রেমিকা তার চেয়ে বয়সে বড় ছিল। তার শ্বশুর যিনি ছিলেন আর কি, তিনি বলছেন যে তার মেয়েকে বিয়ে দেবেন না, কিন্তু তারাই পালাই বিয়ে শাদী করে পালাই গেছেন ইতালিতে। তো এই হোম থটস ফ্রম অ্যাব্রোড, তিনি ইতালিতে থেকে দেশের যে চিন্তা করেছেন সেটাই কবিতাটা আর কি। রাব্বি বেনাজরা একজন ইহুদি যাজক, হলো রেবাই, তার গল্প। ফ্রা লিপ্পি, সে একজন শিল্পী। তো সে একজন যাজকও ছিল। তো মানে এই কবিতার মূল বিষয় হলো হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বডি অর সোল? বলো তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বডি নাকি সোল? কমেন্ট বক্সে লিখো হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট। সোল। হুম, সোল। এই বদ্ধমূল ধারণাটাকে তিনি এখানে খণ্ডন করেছেন। মানে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে এই যে যাজকরা বিয়ে শাদী করতে পারে না। তাহলে লিপি বললেন যে যদি আমি বুঝতামই যে আমি যাজক হলে বিয়ে শাদী করতে পারতাম না, তাহলে আমি যাজকই হইতাম না। তাহলে তিনি কোনটাকে, তাহলে বোথ বডি এন্ড সোল ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে যদি আত্মার চর্চা করো বনে যাও, দেহের চর্চা করে তাও জনে জঙ্গলে যাও, বুঝছো কিনা। তো মানব সম্প্রদায় মানব সমাজে বসবাস করতে হলে দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বডি এন্ড সোল। দ্য পাইট পাইপার অফ হ্যামলিন, হ্যামলিনের বাঁশিওয়ালার গল্প আমরা শুনেছি। দ্য প্যাট্রিয়ট, মনে রাখবে প্যাট্রিয়টিজম কবিতা লিখেছেন স্যার ওয়াল্টার স্কট। দ্য প্যাট্রিয়ট হলো ওই যে দাজ আই এন্টার দাজ আই গো। মনে রাখবে প্যাট্রিয়টকে প্রথমে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, এরপরে তার লোকেরাই যখন তাকে ভুল বোঝা শুরু করলো তখন তাকে পাথর নিক্ষেপ করে উম, শেষ করা হয়। দ্য প্যাট্রিয়ট। ওকে, এই হলো কবিতাগুলো। নাম মনে রেখো। ম্যাথিউ আর্নল্ড, তাকে আমরা এই এলিজিয়াক পয়েট, দুঃখবাদী কবি বলি। এলিজিয়াক পয়েট মানে হলো দুঃখবাদী কবি। দুঃখবাদী কবি মানে কি? এলিজিয়াক পয়েট দুঃখবাদী কবি মানে কি বলো? আহ, পুরা পুরা লিটারেচার জুড়ে তার দুঃখ ছিল, তার দুঃখের মধ্যে ছিল একটা আর্ট। তিনি কিন্তু, মনে রাখবা, শেলি যেমন তিনিও দুঃখের অনেক কথা বলেছেন, কিন্তু শেলিরা, জন কিটসরা যেমন পরবর্তীতে একটা আশা জাগিয়ে তুলেছেন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এমন কথা যেহেতু বলেছেন, যেভাবে বলেছেন, হ্যাঁ, ম্যাথিউ আর্নল্ড সেভাবে বলেননি। তিনি আপাদমস্তক মেলানকলিক, আপাদমস্তক এলিজিক, শুধু এলিজি নিয়ে লিখছেন জীবনটা দুঃখে ভরপুর, দুঃখে গাথা, বাংলা সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মতো। ওকে, তাহলে তার এলিজি হলো রাগবি চ্যাপেল, থাইটস ইজ হিন ইজ গ্রেভ। রাগবি চ্যাপেল, থাইটস ইজ আর হিন ইজ গ্রেভ, এই তিনজন তার বাবার মৃত্যুতে লিখছেন, বন্ধুর মৃত্যুতে লিখছেন, ভাইয়ের মৃত্যুতে নিয়ে লিখছেন। জীবনটা দুঃখে পরিপূর্ণ, দুঃখ গাথা, একটা দুঃখের সমাহার। তো তার বিখ্যাত কবিতার নাম ডোভার বিচ। মনে রাখবো ডোভার প্রণালীর কথা আমরা জানি। ডোভার প্রণালীতে বসে তিনি, ডোভার সৈকতের মধ্যে বসে তিনি কবিতা লিখেছেন। দ্য স্কলার জিপসি, সোহরাব এন্ড রুস্তম, এই তিনটা কবিতা তার বিখ্যাত। ডোভার বিচ, মনে রেখো ডোভার বিচ, স্কলার জিপসি এবং সোহরাব এন্ড রুস্তম। সোহরাব এন্ড রুস্তম যে শাহনামা থেকে নেয়ার গল্পটা, মহাবীর রুস্তম, এবং তিনি তার অজান্তে তার প্রিয় পুত্রকে হত্যা করে ফেলেছিলেন। ওকে, চার্লস ডিকেন্স, আধুনিক যদি বলো ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিকের নাম কি? চার্লস ডিকেন্স। তিনি তার সকল উপন্যাসে কোনো না কোনো ভাবে একটা শহরকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। বলো তো শহরটার নাম কি? লন্ডন। হম, কোনো না কোনো ভাবে লন্ডন নিয়ে আসছেন, তাই না? কোনো না কোনো ভাবে লন্ডনকে তিনি, হ্যাঁ। ওকে, আচ্ছা। ওকে, তারপরে
তাকে গ্রেটেস্ট নোভেলিস্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড আমরা বলতে পারি। তার নোবেলগুলোর নাম মনে রেখো: ডেভিড কপারফিল্ড অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, ক্রিসমাস ক্যারল, ব্লিক হাউস, দ্য পিকউইক পেপারস, লিটল রিড। আমি এখানে কোনো ব্যাখ্যা ছাড়া আমি চাই যে তুমি পরীক্ষার আগের রাতে হইলো এটা কিন্তু আরেকবার দেখে যেও। এই যে চারজন আমি বলে রাখি: শেক্সপিয়র একবার লাস্ট রিভাইজ হবে। শেক্সপিয়র নিয়ে তো আমরা আলাদা একটা লেকচার দিয়েছি। শেক্সপিয়র, তারপরে তোমার চার্লস ডিকেন্স, তারপরে তোমার আর্নেস্ট হেমিংওয়ে, জর্জ বার্নার্ড শ, টি.এস. এলিয়ট। এই পাঁচজন একেবারে এই পঞ্চপাণ্ডবের মতো মনে হয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পাঁচজনকে বাদ দেওয়ার স্কোপ নাই। হ্যাঁ, আর যুগ ভিত্তিক যদি বলো তাহলে রোমান্টিক পিরিয়ড সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, এরপরে এলিজাবেথান পিরিয়ড বেশি গুরুত্বপূর্ণ। মডার্ন পিরিয়ডের মধ্যে কিছু বইয়ের নাম মনে রাখলে কিন্তু চলে আসলে। ওকে, তারপরে টেল অফ টু সিটিজ, বুঝছো কিনা? তাহলে ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, এই যে মোটামুটি মধ্যবিত্ত থেকে যে বড় হয়ে ওঠে। এই আমার ইয়াটা কি চলে গেছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলো তো? ঠিক আছে, তাহলে ডেভিড কপারফিল্ড দেখা একদম যাচ্ছে স্যার। সাধারণ থেকে, হ্যাঁ হ্যাঁ, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, এই যে গ্রেট এক্সপেকটেশনের ক্যারেক্টার গুলো কিন্তু আসছিল। পিপ কেন্দ্রীয় চরিত্র, স্টেলা, মিস হেভিশাম এগুলো চরিত্র। হ্যাঁ, ওকে। তারপরে এ টেল অফ টু সিটিজ, লন্ডন এবং কি বলো প্যারিস, এই দুইটা। হ্যাঁ, তো এই তো ওকে, ওভারঅল এটা হলো আমাদের কি, ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা, তারপরে তারপরে কি বলো, উইলিয়াম ম্যাকপেস থ্যাকারি, উইলিয়াম থ্যাকারি বলি আমরা, যাকে ম্যাকপেস থ্যাকারি যেটাই বলি। তার একটা বিখ্যাত উপন্যাসের নাম হলো নোভেল উইদাউট এ হিরো। যে নোভেলের হিরো নাই, ভ্যানিটি ফেয়ার। তাহলে উইলিয়াম ম্যাকপেস থ্যাকারি ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ নোভেলিস্ট, ভারতে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন কি বলো, তার উপন্যাসের নাম ভ্যানিটি ফেয়ার, এটা মনে রেখো। আর বাকিগুলো লেস ইম্পর্টেন্ট। এডওয়ার্ড ফিটজেরাল্ড, তিনি ওমর খৈয়ামের অনুবাদ করেছেন। রুবাইয়াতে ওমর খৈয়াম, রুবাইয়াতে ওমর খৈয়াম, বুঝছো কিনা? রুবাইয়াতে ওমর খৈয়াম, এই যে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা করি, চাঁদনি জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সৈয়দ মুস্তফা আলী অনুবাদ করেছেন, কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছেন। না, হ্যাঁ, ওমর খৈয়াম। তারপরে টমাস হার্ডি, তিনি নোভেল এবং শর্ট স্টোরি সবই লিখেছেন, তবে ভিক্টোরিয়ান যুগে তিনি নোভেল লিখেছেন। তিনিও একজন হতাশাবাদী নোভেলিস্ট। টমাস হার্ডি, তার টমাস হার্ডির যে উপন্যাসগুলো, সেগুলোর নাম হলো টেস অফ দ্য ডারবারভিলস, মনে রেখো, টেস অফ দ্য ডারবারভিলস, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, পুয়ার ম্যান এন্ড দ্য লেডি, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। এগুলো খুব বেশি করে মনে রেখো, তবে টেস অফ দ্য ডারবারভিলস এর কথা ভুলো না। ডারবারভিল পরিবার, টেস অফ দ্য ভুইয়া, টেস অফ দ্য তালুকদার, বুঝছো কিনা? তালুকদার পরিবারের টেস নামের একটা মেয়ের গল্প বলে, বলি আমরা এরকম, সে কিভাবে নিগ্রহের শিকার হয়। তাহলে সে বিভিন্ন ভাবে সিডিউসড হয়েছে, কিন্তু আমরা কবি তাকে পিউর লেডি বলেছেন, উপন্যাসিক তাকে পিউর হিসেবে উপস্থাপন করেছেন, কারণ সেই ইচ্ছার বাইরে গিয়ে সে সিডিউসড হয়েছে। ওকে, তাহলে কি দ্য ট্রাম্পেট মেজর, এ পেয়ার অফ ব্লু আইজ, এটা অবলম্বনে গৃহদাহ লিখছেন। উইলিয়াম শেক্সপিয়রের একটা কবিতা আছে অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে, সেটা অবলম্বনে তিনি অ্যাজ ইউ, সেটার নাম সেখান থেকে ধার নিয়ে তিনি একটা উপন্যাস লিখেছেন, আন্ডার দ্য গ্রিন ট্রি। ওকে, তবে তার শ্রেষ্ঠ উপন্যাস টেস অফ দ্য ডারবারভিলস। তারপরে আর এল স্টিভেনসন, রবার্ট লুই স্টিভেনসন, স্টিভেনসনের বাড়ি স্কটল্যান্ডে। তিনি তার ট্রেজার আইল্যান্ড, নিশ্চয়ই তোমরা এটা অনেকে মুভি দেখছো, এবং তোমার ওই যে অলরেডি কার্টুনও আছে, ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, এই দুইটা। আর এল স্টিভেনসন, মনে রেখে, স্কটল্যান্ড আবাদে ট্রেজার আইল্যান্ড লিখছেন। স্যার রিচার্ড বার্টন অ্যারাবিয়ান নাইটস লিখেছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বিখ্যাত উক্তি হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা তার বিখ্যাত উক্তি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এ পেনি সেভড ইজ পেনি আর্ন, 90 টাকা 100 টাকা ইনকাম করলে 90 টাকা খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবা? স্যার মানে আমার এখানে এরকম হচ্ছে কিনা, ভিডিওটা পরে আসতেছে স্যার, আর আপনার সাথে একটু ক্লাস করতে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, এটা কি অন্যদের কি সমস্যা নাকি? তাহলে তুমি আরেকবার রিজয়েন করো, তাহলে মনে ঠিক আছে যাবে। জি স্যার, স্যার এরকম আমারও খুব সমস্যা স্যার। মানে ভিডিওর সাথে ইয়ে মিলছে না, তাই বলতেছো? জি স্যার। সব ঠিক আছে, ঠিক দাঁড়াও, আছে। আচ্ছা, আবার 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 ইয়ে করলাম। ওকে, আমি আবারও শেয়ার করলাম, সমস্যা নেই। ওকে,
ইট টু লিভ নট লিভ টু ইট। ওকে, খাওয়ার জন্য বাঁচো, বাঁচার জন্য খাও না। ইট টু খুব চমৎকার একটা লাইন হলো, ইট টু প্লিজ দাই সেলফ, স্যার ড্রেস টু এখনো প্লিজ। ভিডিওটা আসে নাই স্যার, ভিডিওটা এখনো ও, আসেনি এখনো ভিডিও স্ক্রিনটা। আছে না? আচ্ছা, বুঝছি। ও আচ্ছা, মনে হয় ও, আচ্ছা 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 আচ্ছা, ওয়াইফাইটা কি ভিন্ন কিনা? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু কষ্ট করে দেখো তাহলে। এবার এবার দেখ, ওয়াইফাই আসছে তো, তাই না? সরি, আসছে তো নাকি ভিডিও আসছে জি না? স্যার, হ্যাঁ স্ক্রিন স্ক্রিনটা আসছে আসছে, স্যার। স্ক্রিনটা আসছে। ইট টু প্লিজ দাই সেলফ, ড্রেস টু প্লিজ আদার্স। নিজের পছন্দের খাবার অপরের, মনে রাখবে খাওয়ার সময় কোনো ওই হেল্পার, আমাদের দেশে খাদেমদার বলে না, খাদেমদার বলে নাকি এটা, প্লেটে খাবার উঠে দেয় অনুষ্ঠানে গেলে, স্যার খানসামা বলে তো। খানসামা, যাইটাই স্যার বলো, মানে তোমার ওয়েটার। ওয়েটার বলে ওই অনুষ্ঠানে গেলে। এইগুলা মানে তোমার প্লেটে খাবার যেন না উঠে দেয় কেউ, নিজের পছন্দ করে পছন্দ মতো জিনিস যেটা ভালো লাগে সেটা নিবা। আর সমাজ কোন পছন্দ, সমাজ কোন পোশাকটা পছন্দ করে? নিজের পছন্দের পোশাক না, সমাজের পছন্দের পোশাক, ঠিক আছে কিনা? ধরো ইতালির বিচে যেই পোশাকটা পরতে পারবো আমরা, কক্সবাজার সমুদ্র সৈকতে কি সেই পোশাকটা পরা উচিত হবে? কিনা স্যার? সমাজের উপরে পোশাক, হ্যাঁ। ওকে, শার্লট ব্রুন্টি, জেন আয়ার লিখছেন। শার্লট ব্রুন্টি, মনে রাখবা ব্রুন্টি পরিবারের 3 বোন, এমি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি, এমিলি ব্রুন্টি, এমিলি ব্রুন্টি, এমি ব্রুন্টি, শার্লট ব্রুন্টি। এই তো 3 বোনে উপন্যাসিক ছিলেন। তাহলে শার্লট ব্রুন্টি উনি কারারবেল ছদ্মনামে লিখতেন। মনে সি হলো শার্লট, বি হলো ব্রুন্টি, এই জন্য তিনি কারারবেল ছদ্মনামে লিখতেন। আর তার বিখ্যাত উপন্যাসের নাম হলো জেন আয়ার। আর এমিলি ব্রুন্টি লিখেছেন অদারিং হাইটস। অদারিং হাইটস মানে লিখছেন, অদারিং হাইটস হলো তোমার এলিস বেল নামে ছদ্মনামে লিখছেন। ইবি, এলিস বেল, বুঝছো কিনা? এলিস বেল ছদ্মনামে লিখতেন। হিথক্লিফ এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। এখন তুমি বলবা যে স্যার এই কথাটা শুনো, এই বিসিএস পরীক্ষার মধ্যে একবার আসছে, কোন 3-4টা বিসিএস আগে, যে অদারিং হাইটস এর কেন্দ্রীয় চরিত্রের নাম কি? ট্রুলি আমি জানতাম না, এটা পরে গুগল থেকে আমি বইয়ের মধ্যে ইনক্লুড করছি। তাহলে এরকম যদি তোমার কেন্দ্রীয় চরিত্র সব জায়গার মধ্যে আসতেই থাকে, তাহলে আমরা কি এটা পক্ষে আমাদের পক্ষে সম্ভব এত কোন কেন্দ্রীয় চরিত্র মনে রাখা? তো এগুলা আনসার করা একেবারে নিষ্প্রয়োজন, বুঝছো কিনা? আমি আমি আবারও বললাম যে মোটামুটি যেন 15টাতে 10টা যেন আমার নিয়ন্ত্রণে থাকে, এতটুকুই চেষ্টা, আর কিছু না, নাথিং এলস। তারপরে খুব রিল্যাক্স, এই ধরনের প্রশ্ন আসলে মনে করবো এই প্রশ্নটা উত্তর করার জন্য না, এই কারণে আমি সব প্রশ্ন উত্তর করতে যাব না। ওকে, হ্যাঁ, তারপরে কি? ওকে, আচ্ছা, তারপরে লিও টলস্টয়, তিনি লিখছেন ওয়ার এন্ড পিস। হ্যাঁ, লিও টলস্টয় রাজবাড়ি হলো রাশিয়া, তিনি ওয়ার এন্ড পিস লিখেছেন। তারপরে অ্যানা ক্যারেনিনা, তার হলো তোমার সবচেয়ে যে ইয়াটা, তার শ্রেষ্ঠ উপন্যাস যেটা ওয়ার এন্ড পিচ। ওয়ার এন্ড পিচ মনে রাখবা, যে বাংলা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কিন্তু অনুবাদ করছেন এটা। রেজারেকশন, ওয়ার এন্ড পিচ, আনা কারেনিনা কিন্তু এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার নিয়ে মূল গল্পটা, হ্যাঁ, এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার। তারপরে আমরা যাব তোমার জর্জ এলিয়ট, তিনি পুরুষের ছদ্মনামে লিখছেন, তাই না? জর্জ এলিয়ট আসল নাম হলো মেরিয়ান ইভান্স, আমরা এর আগের ক্লাসে বলছি তিনি পুরুষের ছদ্মনামে লিখেছেন। তিনি নিজের আইডেন্টিটি হাইড করার জন্য লিখেছেন পুরুষের ছদ্মনামে, অথবা তার লেখাটা যেন গুরুত্ব সহকারে নেওয়া হয়, কারণ কোনো মহিলা মানুষ উপন্যাস লিখছে এই কথাটা তেমন গ্রহণযোগ্য, তেমন ভালোভাবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল না। পরে তিনি কি করেছেন, পুরুষের ছদ্মনামে লিখেছেন মেরিয়ান ইভান্স, তার ইয়ার নাম হলো সাইলাস মার্নার। ওকে, হ্যাঁ, তারপরে ওকে, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়ে। আচ্ছা, এবার হলো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, বলো এটা তিনি কার স্ত্রী ছিলেন, একটু বলো তো। রবার্ট ব্রাউনিং। বিয়ে করে পালাইয়ে কোথায় গেছিলেন দেখি তো, তোমরা বলে আছে কিনা? বিয়ের পরে পালিয়ে তিনি কোথায় গিয়েছেন? ইটালিতে। রবার্ট ব্রাউনিং কিন্তু বলছিলেন যে ইতালি ইজ মাই ইউনিভার্সিটি, বুঝছো কিনা? কেন বলছিল? কারণ তার পুরা জীবনটাই তো মানে ইতালিতে ছিল, ইতালিকে কেন্দ্র করে ছিল। ওকে, আর আচ্ছা, আর শেলি কিটসকে একটা কথা বলছিল যে শেলি হল কিটস, ইউ আর এ গ্রিক অর ইতালিয়ান? গ্রিক। হ্যাঁ, গ্রিক, কারণ শেলির কবিতার সরি কিটসের কবিতার মধ্যে গ্রিসের ব্যাপক প্রভাব ছিল, তাই না? আর দেখবা যে রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে কোন দেশের কিসের ইতালির প্রভাব আছে।
রবার্ট ডারউইন এই যে ইংলিশ ন্যাচারালিস্ট, থিওরি অফ এভলিউশনের তিনি জনক, অরিজিন অফ স্পিসিস, দ্য অরিজিন অফ লাইফ এন্ড আর্থ, দ্য ডিসেন্ট অফ ম্যান। ওই যে 2023 সালের শুরুতে বা 24 সালের শুরুতে নাকি না 23 সালের শুরুর দিকে কিন্তু আমাদের দেশে একদম টক অফ দা কান্ট্রি ছিল চার্লস ডারউইন, নাকি আমি ভুল বললাম? না স্যার। এই যে মানে নতুন কারিকুলাম যখন শুরু হয়েছে, তাই না? মানে অনেক 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 রোমাঞ্চকর অনেক কথাবার্তা, তাই না? পুরা ইউটিউব আর টিকটকাররা মোটামুটি উম, সব ঠিক জায়গায় ওই যে আলোচনা উনিও হচ্ছে ভিক্টোরিয়ান যুগে ভিক্টোরিয়ান যুগেও কিন্তু ঠিক সেম কাজটাই করছেন, বুঝছো না? ভিক্টোরিয়ান যুগেও কিন্তু উনি এই থিওরি দেওয়ার পরে পুরা শেটার্ড, পুরা বিধ্বস্ত হয়ে গেছে পুরা সমাজ। আলেম ওলামারা বললেন, যাজকেরা বললেন যে বাইবেলের মধ্যে অ্যাডাম এন্ড ইভ পুরো ধারণাই তো তিনি পাল্টাই দিয়েছেন, তাই না? ওকে, তো ফলে একটা সংজ্ঞা চলছিল, টুমোরো অ্যাজ ইয়ে স্টার্ট অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, হ্যাঁ, ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বুঝছো কিনা? অনলি ফিটেস্ট উইল সার্ভাইভ, ইফ ইউ আর ফিট ডিসকোয়ালিফাই, বাদ হবে না। ইফ প্রিলিমিনারি কথা চিন্তা করো, ইফ ইউ আর ফিট বাদ, ইফ ইউ আর ফিটার হবে না। ইউ মাস্ট হ্যাভ টু বি দ্য ফিটেস্ট ইন দ্য স্ট্রাগল অফ সার্ভাইভাল, বুঝছো কিনা? বেঁচে থাকার জন্য যোগ্যতা হারাইলেই শেষ, আমরা আর থাকবো না, বুঝছো কিনা বিষয়টা? তারপরে আসো, এরপরে আমরা ছিলাম কোথায়? কার্ডিনাল নিউম্যান, আইডিয়া অফ ইউনিভার্সিটি, নাম্বার 1 রেখো। গ্ল্যাডস্টোন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। ওকে, আলেকজান্ডার ডুমাস তিনি লিখেছেন, তার বিখ্যাত হইলো থ্রি মাস্কেটিয়ার্স, একদম নীলক্ষেতের অলিতে গলিতে থ্রি মাস্কেটিয়ার্স এর অনুবাদটা আছে, থ্রি মাস্কেটিয়ার্স, হ্যাঁ, তিন সাহসী রক্ষী। এরপরে হলো 20 ইয়ার্স আফটার, ব্ল্যাক টিউলিপ, এই দুইটাই গুরুত্বপূর্ণ, ব্ল্যাক টিউলিপ, 20 ইয়ার্স আফটার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থ্রি মাস্কেটিয়ার্স, আর তিনি হলেন আলেকজান্ডার ডুমাস। আর আর এল স্টিভেনসনের লেখা কোনটা বলতো? আর এল স্টিভেন্সনের বিখ্যাত উপন্যাসের নাম কি? অ্যারাবিয়ান ট্রেজার, নাইট। আর এল স্টিভেনসন, ট্রেজার, ট্রেজারল্যান্ড ট্রেজার আইল্যান্ড। আইল্যান্ড, ট্রেজার আইল্যান্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো কার্ল মার্কস, তিনি লিখেছেন, কার্ল মার্কসের সবই গুরুত্বপূর্ণ, থিওরি অফ ফাদার অফ সোশ্যালিজম, মডার্ন সাইন্টিফিক কমিউনিজম, বুঝছো কিনা? জার্মানি তিনি জন্মগ্রহণ করেছেন, জার্মানিতে, তিনি ইহুদি ছিলেন, বুঝছো কিনা? এগুলো সব গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে ইংল্যান্ডে সেটেল হয়েছেন। ইংল্যান্ড আর জার্মানি কি খুব দূরের রাষ্ট্র না পাশাপাশি রাষ্ট্র বলো তো? তার পাশাপাশি। হম, ওই যে অ্যাংলো স্যাক্সনদের দেশ, তাই না? এরপর 1883 সালে তিনি ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন, তাই না? তার ইয়ার নাম হলো দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো। দাস ক্যাপিটাল বানানটা ভুল হয়েছে এখানে, ক্যাপিটাল সিটা কে হবে, তাই না? কে, দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য হোলি ফ্যামিলি, রিলিজিয়াস ইজ ওপিয়াম টু দ্য পিপল। দাস ক্যাপিটাল মনে রেখো, এগুলো ভুলো না কিন্তু। তাহলে ওনার 1883 সালে তিনি ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় বলো? জার্মানিতে, ঠিক ঠিক না? তাহলে দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর হলো হোলি ফ্যামিলি। তার বিখ্যাত কোটেশন হলো, ও মার্ক্সবাদী কবির নাম হলো বিষ্ণু দে, আর মার্ক্সবাদী উপন্যাস এগুলো বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়, এটাও কিন্তু মনে রেখে বাংলা সাহিত্যের সাথে মিল আছে। রিলিজিয়ন ইজ ওপিয়াম টু দ্য পিপল, ধর্ম অনেক সময় আফিমের মতো। এটা এটা তোমরা বিশ্বাস করো কিনা, মানে এটা তুমি এই কথার সাথে স্বীকৃতি করো, কোনো আছে নাকি তোমার? সহমত স্যার। সহমত। হ্যাঁ, মানে সহমত সহমত না স্যার। হওয়ার কোনো, মানে আমার কাছে মাঝে মধ্যে ব্যাখ্যা বুঝছো না, মানে মানে মাঝে মধ্যে দেখবে যে আফিমের চেয়ে ভয়াবহ, মানে যখন ধর্মীয় উম, বদ জ্ঞান, বুঝছো কিনা, ভ্রান্ত জ্ঞান মানুষের ভিতরে তৈরি গোড়ামি। হয়, তখন তখন দেখবা যে বিপজ্জনক। সরি, আমার এটা চলে ওকে। তারপরে তারপরে কোথায় গেলাম আমরা? ওকে, মার্ক টুয়েন, হ্যাঁ, মার্ক টুয়েন হলো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স ছদ্মনামে লিখতেন।
স্যামুয়েল ল্যাংহর্ন, তার আসল নাম হলো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। তিনি মার্ক টুয়েন ছদ্মনামে লিখতেন, বুঝছো কিনা? তো অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, কে না দেখো, নীলক্ষেতে হাঁটো দেখবা যে তুমি এই দুইটা বই পাইবে অ্যাভেলেবেল। এই জন্য আমি বাংলা ছবিগুলো দিছি। একদম হাঁটলেই তুমি মার্ক টোয়েন পাইবা। মার্ক টোয়েন, মার্ক টোয়েন মানে তিনি বাংলা কথা সাহিত্য, মার্ক টোয়েন যেমন মুস্তফা আলী বই 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 পড়া প্রবন্ধের মধ্যে কিন্তু মার্ক টোয়েনের উদ্ধৃতি নিয়েছেন, তাই না? ব্যাপক। ওকে, তারপরে মার্ক টোয়েন, তাহলে অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন আরেকটা কি বলো? অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন আরেকটা কি বলো? অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। এইচ ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, অ্যান্ডারসনের হইলো দ্য লিটল মারমেইড। তিনি ফেয়ারি টেলের জনক, রূপকথার, বাংলা সাহিত্যের রূপকথার জনক কে বলতো? উপেন্দ্র কিশোর রায়। রূপকথার জনক কে? স্যার, উপেন্দ্র কিশোর রায়। উপেন্দ্র কিশোর রায় রূপকথার জনক? শিওর তুমি? এটাই তো পড়ছি স্যার। নাকি দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণাঞ্জন মিত্র? হ্যাঁ, দক্ষিণাঞ্জন মিত্র নাকি উপেন্দ্র কিশোর রায়? স্যার দক্ষিণারঞ্জন মিত্র। হ্যাঁ, তাই তো। আচ্ছা, তারপরে হলো পড়ছি মনে হয়। হুম, তারপরে কই, হ্যাঁ এরপরে হলো তোমার আমরা ছিলাম কই না, ধরো স্যার আর্থার কোনান ডয়েল। স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত উপন্যাসের নাম কি বলো? শার্লক হোমস। শার্লক হোমস, এটাই হলো শার্লক হোমস, তাই না? শার্লক হোমস, শার্লক হোমস। শার্লক হোমস তো আমাদের দেশে খুব অ্যাভেলেবেল থাকার কথা। তোমরা কি জীবনে কোনো সময় শার্লক হোমসটা দোকানের মধ্যে দেখছো কিনা বলো? আমি তো ছোটবেলা থেকে মানে লাইব্রেরি গুলাতে শার্লক হোমস কখনোই দেখো নাই। স্যার অনেকবার মুভি দেখছি দেখছি। এটা অনেক কমন। বাস্কারভিলস, শার্লক হোমস বাংলাদেশের দেশে এটা মানে একেবারে কমন একটা বিষয়, তাই না? শার্লক হোমস, স্যার আর্থার কোনান ডয়েল। তারপরে হলো কিরণ দেশাই, ইনহেরিটেন্স অফ লস। স্যামুয়েল বাটলার, দ্য ওয়ে অফ অল ফ্লেশ, দরকার নেই স্যামুয়েল বাটলার। ওনার একটা কোটেশন গুরুত্বপূর্ণ ছিল আর কি, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট লভ নেচার। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট লভ নেচার, বুঝছো কিনা? এটা কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা, তাই না? চাচা আপন প্রাণ বাঁচা, দেখো কিন্তু আমরা কিন্তু ধরো এই যে গল্প, আমরা নিজে কি সবচেয়ে বেশি ভালোবাসি? এই দেখো আমরা এই ধরো কি দেখো সাধারণত আর কি, আমরা হাতকেও ভালোবাসি, মাথাকেও ভালোবাসি। হাতকে ভালোবাসি, কেউ যদি আমারে আঘাত করতে আসে তাহলে আমি কি আগে মাথা স্যার সাউন্ড আসতেছে না, কিছু শোনা যায় না স্যার। ও, তোমাদের কোনো দোষ নাই। আজকে আমি একটা অপকর্ম করে রাখছি এর মধ্যে। দাঁড়াও, আমি আমার মোবাইল ফোনের হটস্পট দিয়ে তোমার চালাচ্ছি। একটু দাঁড়াও। জি স্যার, খুব কেটে কেটে আসতেছিল স্যার, কষ্ট হচ্ছে। তাই তো আমি চিন্তা করি কিরে, আহা, ঠিক আছে, হ্যাঁ। ওকে, এই এবার ওকে কিনা বলো একটু। স্যার এখন তো আপনি আটকে গেছেন, ফ্রিজ হয়ে গেছেন। এবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবার ঠিক হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার, তাই না? ওকে, এটা হলো সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট লাভ নেচার। ওই যে বললাম আর কি, যে মানে আমরা যে আমাদের হাতকেও ভালোবাসি, মাথাকেও ভালোবাসি। কেউ আঘাত করতে আসলে আগে আমরা হাত বাড়াই কেন? কারণ হাতকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি কাকে ভালোবাসি? মাথাকে। হ্যাঁ, অস্কার ওয়াইল্ড, এ উইমেন অফ নো ইম্পর্টেন্স, বুঝছো কিনা? এই উইমেন অফ নো ইম্পর্টেন্স মানে এই যে নারীরা যে আগে খেলনা মানে হাতের পুতুল ছিল, অর্থাৎ নারীদের যে সক্রিয় কোনো চিন্তা ভাবনা ছিল না, সুযোগও ছিল না প্রকাশ করার। অ্যান আইডিয়াল হাজবেন্ড,
দ্য পিকচার অফ ডরোইন গ্রে, দ্য আর্নেস্ট অফ বিং, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আমি এটা একদম 1 স্টারের মধ্যে রাখি আর কি, অস্কার ওয়াইল্ড। লেস ইম্পর্টেন্ট, তারপরে তুমি যদি একবার চোখ মানে চোখের আন্দাজে রাখলে আর কি, চোখের আন্দাজে, এ উমেন অফ নো ইম্পর্টেন্স অ্যান্ড আইডিয়াল হাজবেন্ড, দ্য পিকচার অফ ডরউইন গ্রে, আর দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আর্নেস্ট হলো বোকা সিধা সাদা সিধা মানুষ হওয়াটার গুরুত্ব, আর্নেস্টের মতো বোকা শোকা হওয়ার গুরুত্ব আর কি, মানে সাধারণ মানুষ হওয়াটা যে অসাধারণ একটা গুণ সেটা। এন আইডিয়াল হাজবেন্ড, আইডিয়াল হাজবেন্ড কারা বলো তো? যারা স্যার বইয়ের ইয়েস কথা ইজ মতো নো উঠে নো। বসে। যিনি চোখে কম দেখেন কানে কম শোনেন। তারপরে কি বলো, এই বুঝছো কিনা? জি স্যার বুঝছি। পরে পেরিচাঁদ মিত্র তিনি লিখেছেন আলালের ঘরের দুলাল। এটার ইংরেজি অনুবাদ হলো ওই যে দ্য স্পয়েল চাইল্ড, এ টেল ফ্রম হিন্দি ডোমেস্টিক লাইফ। ওকে, বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক কে বলো? এডগার এডগার অ্যালান অ্যালান পো। এডগার অ্যালান পো। এবং আধুনিক গোয়েন্দা গল্পের জনক তিনি, ডিটেকটিভ স্টোরিরও তিনি জনক। টু হেলেন কবিতার প্রভাব পড়েছে তার বনলতা সেন কবিতায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে দ্য ব্ল্যাক ক্যাট, দ্য টেল হার্ট, দরকার নেই কোনো কিছু, এগুলো মনে রেখো না, শুধু টু হেলেনটা এডগার অ্যালান পোয়ের লেখা, এগুলো গুরুত্বপূর্ণ। দ্য টেল হার্ট, এটাও তার একটা বিখ্যাত ছোট গল্প, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টু হেলেন। বঙ্কিমচন্দ্র দ্য অ্যাবে অফ ব্লিস আনন্দমঠ ইংরেজি অনুবাদ করেছেন নরেশ চন্দ্র সেনগুপ্ত। রাজবংশ ওয়াইফ তার ইংরেজি উপন্যাস। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের শিশু তাকে বলা হয়। তো নেপোলিয়নের উদ্ধৃতি জানেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন, দ্য ক্যারিয়ার ইজ অলওয়েজ ওপেন টু দ্য ট্যালেন্টস। যারা মেধাবী তাদের কাছে ক্যারিয়ার আটকে থাকে না, জীবন জীবিকা থমকে থাকে না। ইংল্যান্ড ইজ এ নেশন অফ শপকিপার, ধরো ইংল্যান্ড ইজ এ নেশন অফ শপকিপার। তারপরে তারপরে হলো ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফলস। দরকার নেই। আব্রাহাম লিঙ্কন 16তম প্রেসিডেন্ট ছিলেন, আততায়ীর গুলিতে নিহত হন 1863 সালে। তিনি যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান 1863 সালে, মনে রেখো, তার এটা গুরুত্বপূর্ণ, 1863 সালে। তারপরে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, তার বিখ্যাত এটাকে গেটিসবার্গ স্পিচ বলা হয়। তারপরে ওকে, মোটামুটি এগুলি গুরুত্বপূর্ণ, আর দরকার নেই। আমি এবার একটু ধারণা দেব সম্পর্কে। কি সম্পর্কে বলো? মডার্ন, তাই না? এই আমার কথা কি আবারও বললেন ঠিক আছে কিনা, আবার ওকে না? জি স্যার, ওকে স্যার, শোনা যাচ্ছে। তো মডার্ন পিরিয়ড। হ্যাঁ, মডার্ন পিরিয়ড যদি বলো, মডার্ন পিরিয়ডটা কত সাল থেকে শুরু হয়েছে সেটা বলো। 1901। 1901 সাল থেকে। 1900 কত সাল? 1901 থেকে স্যার। 1901 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 1901 সালে 1901, তাহলে মডার্ন পিরিয়ড শুরু হয়েছে। এই মডার্ন পিরিয়ড থেকে কিন্তু আবার একটা উল্লেখযোগ্য ঘটনা শুরু হয়েছে, কি সেটা বলো? একটা কোনো উপহার, একটা গিফট দেওয়া শুরু হয়েছে, একটা পুরস্কার দেওয়া শুরু হয়েছে ওই বছর থেকে। নোবেল প্রাইজ। হ্যাঁ, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, তাই না? ওকে, তো তোমার আমি একটু শীটটা বের করি, 30 সেকেন্ড সময় দাও। ওকে, এই হলো আমাদের, ওকে ইংলিশ। আচ্ছা, তাহলে দেখো, তো মডার্ন পিরিয়ডে দুইটা অংশ, একটা হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হলো জর্জিয়ান পিরিয়ড। রাজা রানী ভিক্টোরিয়ার বড় ছেলের নাম ছিল এডওয়ার্ডের আমলে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর জর্জের আমলে এডওয়ার্ড মারা গেলেন 1910 সালে, তারপরে রাজা পঞ্চম জর্জ ক্ষমতায় আসলেন, নাম হলো জর্জিয়ান পিরিয়ড। আশা করি ক্লিয়ার, এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর জর্জিয়ান পিরিয়ড। হ্যাঁ, আর বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? এই প্রশ্নটা একবার বলে নাও, বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে? লর্ড হার্ডিংস। ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার আমি এখানে জিস্ট কাদেরকে নিয়ে একটু কথা বলে রাখবো, একটু দেখো।
তাহলে নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের নামগুলো দেখো, এই নামগুলো গুরুত্বপূর্ণ। রুডিয়ার্ড কিপলিং 1907 সালে পাইছেন নোবেল পুরস্কার, দ্য জাঙ্গাল বুকের জন্য লিখছেন। মনে করতে আমি এইখানে কিন্তু সিনোপসিস করে দিতেছি। নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদেরকে নিয়ে আমরা অ্যানালাইসিস করলে মডার্ন পিরিয়ড মোটামুটি চলে। আর বাকিটাতে আমি একটা বইয়ের নাম শুধু করে যাবো। রুডিয়ার্ড কিপলিং দ্য জাঙ্গল বুকের জন্য পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কে করছেন? নিজেই রবীন্দ্রনাথ নিজে ঠাকুর অনুবাদ নিজেই। করছেন। অনুবাদ ভূমিকা উনি লিখছেন, নিজেই। হ্যাঁ, আর ভূমিকা লিখছেন ডব্লিউ.বি. ইয়েটস, উনি 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। জর্জ বার্নার্ড 1925 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার। হ্যাঁ, জন গলসওয়ার্দি তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। মনে রেখো, তারিখ মনে রাখার দরকার নেই। ইউজিন ওনেইল নোবেল পুরস্কার পেয়েছেন, ইউজিন ওনেইল। হ্যাঁ, ইউজিন ওনেইল। তারপরে হেয়ার ইয়েপ্লিক্স কি পার্লেস বার্ক, তিনি 1938 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। কেউ বলো তো পার্লেস বাকের কোন বইয়ের নাম তোমাদের মনে আছে কিনা? পার্লেস বাক চাইনিজ লাইফ নিয়ে একটা জীবন বই লিখছেন। পার্লেস বাক 1938 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। কে বলতে পারবা? দ্য গুড আর্থ নাম শুনছো কিনা কেউ কোনো সময়? দ্য গুড আর্থ। জি স্যার, শুনছি তো স্যার, মনে নেই। হ্যাঁ, বাংলা সাহিত্যে জীবনানন্দ জসীমউদ্দিনের সাথে তার মিল আছে। পার্লেস বাক। হ্যাঁ, আমি কিন্তু আরেকবার আসতেছি। তারপরে আসো পার্লেস বাক। তারপরে কি টি.এস. এলিয়ট 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। টি.এস. এলিয়ট, আমি কিন্তু আজকে ওনারে পঞ্চপাণ্ডবের মধ্যে নাম রাখছি, পঞ্চপাণ্ডব। টি.এস. এলিয়ট। হ্যাঁ, 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। উইলিয়াম ফকনার, দরকার নেই, নাম মনে রেখে, নামটা একটু শুনে গেল, নোবেল পুরস্কার পেয়েছেন। বার্টন রাসেল 1950 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। উইনস্টন চার্চিল 1953 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আর্নেস্ট হেমিংওয়ে, এই যে আমি আজকে পঞ্চপাণ্ডবের মধ্যে রাখছি, 1954 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বাড়ি আমেরিকায়, আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি আমেরিকায়। আর টি.এস. এলিয়টের বাড়ি আমেরিকায় ছিল, কিন্তু তিনি কোন দেশে সেটেল হয়েছেন বলো তো? ব্রিটেনে। হুম হুম। স্যামুয়েল বেকেট, তিনি ওয়েটিং ফর গডো আর কি, ওয়েটিং ফর গডো লিখছেন একটা উপন্যাস, ওয়েটিং ফর গডো। সল বেলো সিজ দ্য ডে নামের একটা উপন্যাস লিখছেন, 1976 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তারিখ গুরুত্বপূর্ণ না, সল বেলো নামটা মনে রাখলো। উইলিয়াম গোল্ডিং, লর্ড অফ দ্য ফ্লাইজ, আর 1938 সালে নোবেল 83 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তারিখ দরকার নাই। উইলিয়াম গোল্ডিং। ওল্ডে সোইঙ্কা, টনি মরিসন WSI এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 1993 সালে, টনি মরিসন। সিমা সিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সিমা সিনি। তারপরে এই এই যাদের নাম বললাম নোবেল লরিয়েটদের মধ্যে, এদের নামগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাদের নামগুলো পড়ছি এগুলো মনোযোগ দিয়ে মাথায় রেখো। এপিজে আব্দুল কালাম, আমি খুব ফার্স্ট এক মিনিটও সময় নেবো না কোনোটাতে। উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, বুঝছো কিনা? উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম। তার কোটেশন গুলো আমাদের হৃদয়ে বাজে অনেক সময়। ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। মানুষ ঘুমিয়ে যায় দেখে তার স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। এসি ব্র্যাডলি শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি লিখছেন। অ্যান্থনি মাসকারেনাসের বিখ্যাত দুইটা বই, এই যে বাংলাদেশ রক্তের ঋণ, দ্য রেপ অফ বাংলাদেশ, আর বাংলাদেশে লিগেসি অফ ব্লাড, এই দুইটা বই অ্যান্থনি মাসকারেনাসের গুরুত্বপূর্ণ। অ্যান্থনি মাসকারেনাস, বুঝছো কিনা? অ্যান্থনি মাসকারেনাসের দুইটা বই, বাংলাদেশের লিগেসি অফ ব্লাড, তারপরে দ্য রেপ অফ বাংলাদেশ। কিন্তু দ্য রেপ অফ দ্য লক কার লেখা বলো? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। এই লাস্ট রিভিউ মনে রেখো, এরপরে কিন্তু আর মনে হয় না তোমরা ভিক্টোরিয়ান মডার্ন পিরিয়ড দেখতে পারবা। আমি মডার্ন পিরিয়ডে আমি একটু সময় 10-15 মিনিটের মধ্যে একটা রিভিউ করার চেষ্টা করতেছি। অ্যাডলফ হিটলার, গেস্টাপো লিখছেন। তিনি ফুয়েরার দাবি করতেন নিজেকে, তার প্রেমিকার নাম ইভা ব্রাউন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্যাটালিস্ট। তার বিখ্যাত বইয়ের নাম মেইন ক্যাম্প, জাস্ট মেইন ক্যাম্প মানে মাই স্ট্রাগল। ওকে। এলেন গিন্সবার্গ, তিনি সেপ্টেম্বর অন যশোর রোড নামের একটা কবিতা লিখছেন। ওই যে কলকাতায় ওই যে ভারতের যে শরণার্থীরা যেখানে ছিল সেখানে 152 লাইনের কবিতা। এটা বিসিএস ভাইভাতে প্রায় সময় জিজ্ঞেস করে। এলেন গিন্সবার্গের কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু তার সাথে ছিলেন, বুঝছো কিনা? আচ্ছা, তারপরে হলো অরুন্ধতী রয়, 3টা বিখ্যাত উপন্যাস। গড অফ স্মল থিংস, এটা প্রথম নোবেল, এটার জন্য তিনি বুকার পুরস্কার পান। তারপর মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই দুইটা উপন্যাস, দুইটা আমি 3টা বলছি, সরি, দুইটা। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা 2-3 বছর আগে বের হয়েছিল। আর দ্য গড অফ স্মল থিংস। আচ্ছা, তারপরে তুমি মনে রাখবা এলডা সাক্সলির নাম, এই উপন্যাসের নাম ব্রেভ নিউ ওয়ার্ল্ড। মানে কানের উপর দিয়ে রাখলাম আর কি, আমি তোমার কানে ধরে রাখলাম একটু। এলডা সাক্সলি, ব্রেভ নিউ ওয়ার্ল্ড। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার কিন্তু পরবর্তীতে চালু হয়, তাই না? আলফ্রেড নোবেল কি অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করছেন? না স্যার। হ্যাঁ,
এটা নিয়ে আচ্ছা তাহলে তো দ্য পোভার্টি এন্ড ফেমিন তাই না? তারপরে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি আছে, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এটা অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই যে বাংলা যে ওই 71-এর দিনগুলি আছে না, এরকম বই এরকম, তাই না না কি বলো? অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি যেটা। অনিতা দেশাই গেমস এট টুয়াইলাইট, নাম মনে রাখতে পারো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বইয়ের নাম তো আমরা জানি সব, এগুলো আমার খুব গুরুত্বপূর্ণ, এমনি মনে রেখো। বঙ্গবন্ধু সম্পর্কে আলাদা একটা তোমার তোমার হৃদয়ে একটা আলাদা পাঠাগার রাখা উচিত একজন বিসিএস প্রার্থী হিসাবে। ঠিক আছে, বঙ্গবন্ধু নিয়ে তোমার আলাদা একটা জগৎ। হ্যাঁ, ওকে। বারাক ওবামা আপাতত দরকার নাই। তারপরে বার্টন রাসেল, তিনি নোবেল পুরস্কার পাইছেন 1950 সালে, তাই না? তিনি গণিতবিদ এবং দার্শনিক, কিন্তু নোবেল পুরস্কার পাইছেন। ওয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, তার বইয়ের নাম হিউম্যান নলেজ। তারপরে ইন্ট্রোডাকশন অফ ম্যাথমেটিক্যাল ফিলোসফি, দরকার নেই আর। বেগম রোকেয়ার একমাত্র ইংলিশ উপন্যাস হলো কি বলতো? সুলতানাস ড্রিম, তাই না? তারপরে চিনু আচিবে, তিনি হলেন থিংস ফল অ্যাপার্ট, এটা মনে রাখতে পারো। ড্যান ব্রাউন, তার বিখ্যাত উপন্যাসের নাম দাদা ভিনসি। ভিনসি কোড নাম শুনছো তোমরা? দাদা ভিনসি কোড, হ্যাঁ, দাদা ভিনসি কোড, ড্যান ব্রাউনের লেখা। তারপরে ডেভিড এমিল দুর্খেইমের লেখা হইলো সুইসাইড। ডোরিস লেসিং, দ্য গোল্ডেন নোটবুক, ডোরিস লেসিং দ্য গোল্ডেন নোটবুক। ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, তার তার সকল উপন্যাসে তার নিজেকে তুমি পাইবা। হিজ ক্যারেক্টার্স অলওয়েজ পোর্ট্রে হিমসেলফ, মনে রাখবা যে সবগুলাই আত্মজীবনীমূলক। হ্যাঁ, সানস এন্ড লাভার্স, লেডি চ্যাটার্লিজ লাভার, দ্য রেইনবো, উইমেন ইন লাভ, হোয়াইট পিকক, এগুলো গুরুত্বপূর্ণ। সানস এন্ড লাভার্স, পুত্ররা প্রেমিকারা, অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, বুঝছো কিনা? মানে বউ এবং শাশুড়ির কেন দ্বন্দ্ব, এই যে সাইকোলজিক্যাল ইয়েগুলো এখানে সানস এন্ড লাভার্স এর মধ্যে তিনি উপস্থাপন করছেন। সানস এন্ড লাভার্স, ইডিপাস রেক্স এখানে আছে। লেডি চ্যাটার্লিজ লাভার, হ্যাঁ। এবং রেইনবো নামে কবিতা কে লিখছেন মনে আছে কিনা? রেইনবো, হোয়াটসঅ্যাপ স্যার। তারপরে ইএম মিলফোর্ড, তিনি নকশিকাঁথার মাটির ইংরেজি অনুবাদ করছেন, দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তারপরে তোমার এরিক এক্সেল কালফ্রেড, তিনি মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছেন। ইএম ফস্টার, তার বিখ্যাত ইএম এডওয়ার্ড মর্গান ফস্টার, তিনি এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখছেন। এ প্যাসেজ টু ইন্ডিয়া, তাই না? এ প্যাসেজ টু ইন্ডিয়ার চরিত্রগুলো মনে রেখো: ডক্টর আজিজ, রনি হিজলফ, স্টেলা মুর, মিস অ্যাডেলা কোয়েস্টেড। এই যে ডক্টর আজিজ, রনি হিজলফ, স্টেলা মুর, মিস অ্যাডেলা কোয়েস্টেড, এটা মনে রেখো। এ প্যাসেজ টু ইন্ডিয়া। আর এ প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা বলো? এ প্যাসেজ টু ইংল্যান্ড নীরজ চন্দ্র চৌধুরী। হ্যাঁ, নীরজ চন্দ্র চৌধুরী। তার আর আছে রুম উইথ এ ভিউ, দ্য সেলেস্টিয়াল অমনিবাস, এগুলা গুরুত্বপূর্ণ না। এ প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য তিনি অমর হয়ে থাকবেন, ইএম ফস্টার। তারপরে আর্নেস্ট হেমিংওয়ে, তিনি আমেরিকান নোভেলিস্ট। তার বিখ্যাত উপন্যাসের নাম এ ফেয়ারওয়েল টু আর্মস। এ ফেয়ারওয়েল টু আর্মস মানে প্রেমিকা মারা গেছে, এটা নিয়ে তিনি শোক প্রকাশ করেছেন। একই সাথে তিনি বলেছেন যেন আর্মস যেন পৃথিবী থেকে শেষ হয়ে যায় পৃথিবীতে। তিনি যুদ্ধবিরোধী উপন্যাস, এটা এক ধরনের, হ্যাঁ। আর পৃথিবীতে যেন বিশ্বযুদ্ধের মতো আর কোনো যুদ্ধ না ঘটে। ফেয়ারওয়েল টু আর্মস। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বুঝছো কিনা? পুলিৎজার পুরস্কার পেয়েছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, ফতেহ লোহানী অনুবাদ করছেন। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, হ্যাঁ। এক্সাক্ট ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার ক্যান বি ডিফিটেড, হ্যাঁ। তারপরে ফর হোম দ্য বেল টোলস, দ্য সান অলসো রাইজেস, এগুলা তাহলে মনে রাখবে। আর্নেস্ট হেমিংওয়ে, এগুলো ভুলো না। আর্নেস্ট হেমিংওয়ে, বাড়ি আমেরিকায়। দ্য ওল্ড ম্যান দ্য সি, এ ফেয়ারওয়েল টু আর্মস, তারপরে হলো দ্য সান অলসো রাইজেস, আর ফর হোম দ্য বেল টোলস। এই বলো তো, ফর হোম দ্য বেল টোলস নামে কবিতা কার আছে? লন্ডন। সানরাইজিং, জন ডান। আর সানরাইজিং, গুড মরো, ক্যানোনাইজেশন, মনে আছে না এগুলো? হ্যাঁ। তারপরে তোমার ইউজিন ওনেইল, একটু আগে বলছে নোবেল পুরস্কার পাইছে। হ্যারি এপ, লোমশ বানর, ওই যে নায়কের নাম ইয়াংকে, একদম বড় লোকের মেয়ে, সে বলেছিল যে তুমি তো ওই জাহাজে নিজে কয়লা দিত না, তখন তাকে বলছিল ইউ আর এপ, তোমার দেখতে পুরো বানরের মতো লাগে। এক্সিস্টেন্স রিয়েলিজম, কারোর যদি তুমি বকাঝকা গালাগালি করো, তার অস্তিত্বে যে আঘাত আনে, তখন সে কিন্তু উন্মাদ হয়ে যায় অনেক সময়। ওকে।
তারপরে কি এবং সে কিন্তু আঘাতও করেছে, বুঝছো কিনা? এই যে কাকে আঘাত করছে বলো? ওই যে আহ, ডগলাস মিলড্রেড নায়িকা, যে তাকে বানর বলছিল আর কি। পরে শেষ পর্যন্ত নাটকটা শেষে দিয়ে দেখি যে আমরা সবাই যখন শ্রমিকদের লিডারও যখন তাকে বললেন যে ইউ আর রিয়েলি হ্যারিয়াপ, ইউ আর রিয়েলি হ্যারিয়াপ, কিন্তু আসলে বানর। সে বানর তখন যে ভাল্লুকের কাছে যে ভাল্লুককে জড়াই ধরলো, ভাই আমি তোমার ভাই, চলে আসছি, আমি বানর, মানুষ আমার বানর বলে। তখন ভাল্লুক তাকে ধাক্কা দিয়ে হত্যা করে এবং ভাল্লুক বের হয়ে যায়, বুঝছো কিনা? এই জন্য মানুষের অস্তিত্ব আঘাতে কথা বলতে নেই। তারপরে কি ফ্রান্সিস ফুকুয়ামা, দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, ফিদেল ক্যাস্ট্রো, দ্য গেরিলা অফ টাইম, দ্য স্ট্র্যাটেজিক ভিক্টোরি, এই দুইটা, দ্য গেরিলা অফ টাইম, স্ট্র্যাটেজিক ভিক্টোরি। ফিদেল ক্যাস্ট্রো আমাদের দেশে খুব জনপ্রিয় একটা নাম একটা কারণে, ওনার একটা বিখ্যাত কোটেশন আমরা বারবার উদ্ধৃত করি, এটা শুনছো কিনা? এটা কিন্তু ইন্টারমিডিয়েট না এসএসসির বইয়ের মধ্যেও ছিল। I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujib in personality and encourage this man is the Himalayas, but I have thus had the experience of witnessing the Himalayas. তাই না? এটা কোথায় বলছিল মনে আছে কিনা? ওই যে নন অ্যালাইন মুভমেন্ট সম্মেলনে তিনি কিন্তু বলছিলেন যে আমি হিমালয় দেখি নাই। এটা পরীক্ষা একবার আসছিল, দিস ম্যান ইজ দ্য হিমালয়স। কিসের উদাহরণ? এটা মেটাফরের উদাহরণ, তাই না? তাই না? ফিওদর দস্তয়েভস্কি, তিনি ক্রাইম এন্ড পানিশমেন্ট লিখছেন, দ্য হাউস অফ ডেড। তারপরে গুনার মিটরেল, দ্য এশিয়ান ড্রামা। গুন্টার গ্রাস বাংলাদেশে কিন্তু একবার আসছিলেন, তিনি 1999 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। গুন্টার গ্রাস, দ্য টিন ড্রাম, তার বিখ্যাত নোবেলের নাম, দ্য টিন ড্রাম। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, 100 ইয়ার্স অফ সলিটিউড, মনে রেখো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, 100 ইয়ার্স অফ সলিটিউড, নিঃসঙ্গতার 100 বছর, কলম্বিয়ার ঔপন্যাসিক। জর্জ অরওয়েল, বাড়ি তার এরিক আর্থার ব্লেয়ার, ব্রিটিশ আমলের পুলিশ অফিসার ছিলেন, তার বিখ্যাত ইয়ানা বলে এনিম্যাল ফার্ম, 1984। প্রথম আলোতে গত কয়েক মাস আগে 1984 এর একটা বিশ্লেষণ দিছিল, বুঝছো কিনা? 1949 সালে তিনি বইটা লিখছিলেন। 1948 সালে 84 সালে পৃথিবীতে কি হবে, যা যা ভাবছেন তাই হয়েছে, পৃথিবীতে বিগ ব্রাদার তৈরি হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, মানে এবং তিনি 1949 সালে এমন একটা বই লিখছেন 1984, উনি যদি এটা নাম রাখতেন 2024, এটা কি অবাস্তব হইতো? না স্যার, এটা মিলে যাচ্ছে। এমন একটা ভবিষ্যৎ পৃথিবীর কথা কল্পনা করে গেছেন, এটা 1984 না লেখা, এরপর 1984 এর পরবর্তীতে যেই সালে নাম রাখতেন সেই সালের সাথে মিলে যেত, তাই না? অমর এক কীর্তি তিনি 1984। তারপরে হলো জর্জ বার্নার্ড শ, মডার্ন লিটারেচার, হেনরি গিবসনের ভাবশিষ্য, বুঝছো কিনা? হেনরি গিবসন নরওয়ের বিখ্যাত ঔপন্যাসিক, তা হেনরি গিবসনের শিষ্য, নাট্যকার। ফাদার অফ মডার্ন লিটারেচার, ম্যান এন্ড সুপারম্যান, কোনো কিছু বাদ দিলে এটা রেসপন্সিবিলিটি তোমার। এই যে জর্জ বার্নার্ড শ, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। চার্লস ডিকেন্স বাদ দেওয়া যাবে না। ম্যান এন্ড সুপারম্যান, আর্নস্ট এন্ড দ্য ম্যান, সিজার এন্ড ক্লিওপেট্রা। অ্যান্টোনিও ক্লিওপেট্রা কে লিখছেন? শেক্সপিয়ার। You never can tell, Doctor's Dilemma, Saint Juan Man, Major Barbara, Heartbreak House, Philanderer, Man of Destiny, Apple Card, Widow's House, Candida। কিন্তু ক্যান্ডিড কে লিখছেন? ভলতেয়ার। Beauty's Duty, Devil's Disciple, Mrs. Warren's Profession, তারপরে পিগমেলিয়নের জন্য অস্কার পুরস্কার লাভ করছেন। টু বি গুড। আমি মনে করি একবার হইলো তোমার জর্জ বার্নার্ড শকে এড়াইয়া যাওয়া উচিত হবে না, ঠিক আছে? তবে অবশ্যই ম্যান এন্ড সুপারম্যান, আর্নস্ট এন্ড দ্য ম্যান, সিজার এন্ড ক্লিওপেট্রা, ইউ নেভার ক্যান টেল, সেন্ট জুয়ান, এগুলো যেগুলো আমি মার্ক করে দিচ্ছি এগুলো বেশি গুরুত্ব। ক্যান্ডিডা এগুলো গুরুত্বপূর্ণ। পিগমেলিয়ন। ওকে, গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স, তাই না? ভারত আর নেপালের মধ্যে যুদ্ধ হইলে গড কোন পক্ষে থাকার কথা? ভারত। ঈশ্বর থাকেন ভদ্রবলিতে, এই আর কি। কোথায় এটা বলছো, এটা পড়ছিলাম তোমরা, ঈশ্বর থাকেন ভদ্রবলিতে? স্যার এই উপন্যাসে পড়ছিলাম, ইন্টারমিডিয়েট। মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি। সাংঘাতিক কথা। পরে একটা কথা পুরো দেখো, বিওয়্যার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স। এটা দেখবো যে আমাদের দেশে, পৃথিবীতে সব জায়গার মধ্যে, এই যে ধরো এই যে তার আত্মঘাতী বোমা হামলা করতেছে, সে তো বোমা হামলা করতেছে স্বর্গে যাওয়ার জন্য, তাই না? বলো, আসলেই তো তাই। সে মনে করতেছে বোমা হামলাটা করলেই সে সোজা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে, তাই না? Beware of false knowledge, it is more dangerous than ignorance. অজ্ঞতার চেয়ে ভয়াবহ ভ্রান্ত জ্ঞান।
মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে একটা চমৎকার কথা বলছিল আর কি তিনি, যে কি আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক হিম ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং প্রবলেমস। বলছে যে তাকে যদি হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি, বুঝছো কিনা, এর কোটেশনটা পড়ে দেখো। বলছে ওনাকে ডিক্টেটরশিপ দিলে পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি ফিরে পেতো। ডু এইচ জি ওয়েলস দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। তারপরে এই দুইটা মনে রেখো, এইচ জি ওয়েলস, হ্যাঁ। পরে হেনরি কিসিঞ্জার বাদ দাও, এখন সময় নেই আমাদের। হ্যারোল্ড পিন্টার, দ্য বার্থডে পার্টি, কিন্তু ককটেল পার্টি লিখছেন টি এস এলিয়ট। হেনরি গিবসন, একটু আগে নাম বলছে, জর্জ বার্নার্ড শো এর গুরু, বুঝছো কিনা, ডলস হাউস। ডলটাকে বুঝছো কিনা, পুতুল, মানে হুম বুঝছো কিনা, নারী হয়েও সঙ্গের পুতুল, বঙ্গদেশের নারী, এরকম আর কি। আম, তো মানুষ হয়েও সঙ্গের পুতুল বঙ্গদেশের নারী, এরকম সেম, মানে একটা কবিতা ছিল আর কি। ডলস হাউস। এই নোরা হইলো ওদের নাম হইলো, নায়িকার নাম নোরা। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে একটা উপন্যাস আছে, দেখবা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলা পটরে গেলে তুমি যে দেখো, নোরা নামের একটা উপন্যাস আছে, লেখা আছে হেনরি গিবসন। এই নোরাই হলো ডলস হাউস। নোরা হলো ইংরেজি সাহিত্যের প্রথম মেয়ে যে তার কণ্ঠকে স্বাধীনতার পক্ষে কথা বলেছে। নারীর সে সে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে আইসা বাইরে এসে নিজের একটা স্বকীয় অস্তিত্ব তৈরি করেছে নোরা, বুঝছো কিনা। এই যে নারীর আজকে নারীদের যে নারী মুক্তি আন্দোলনের যে প্রধান পথিকৃৎ হেনরি গিবসন, বুঝছো। এই জন্য অনুবাদটাতে ডলস হাউসের নাম বাদ দিয়ে নোরাকেই রাখছে। নোরা হলো কি বলো, সবকিছু ছাইরা সে বিসিএস ক্যাডার হইতে চায়। সে সবকিছু মধ্যেও পুরুষ যেমনটা পারে সেও তেমনটা পারে। এই এবিলিটিটা প্রথম যিনি দেখাইছেন সাহিত্যের মধ্যে, এই বিপ্লব। এটা কিন্তু তুমি আরেকটা কাহিনী জানো কিনা, বঙ্গবন্ধুর ইয়াটা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে না, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, বঙ্গবন্ধুর স্পিচটা। জি স্যার। 7ই মার্চের ভাষণ স্যার। এই বইটাও এই হেনরি গিবসনের এই ডলস হাউস, তুমি বুঝছো কিনা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কেন বলো? এই এই বঙ্গবন্ধুর ভাষণের যেমন তাৎপর্য আছে, এই বইয়েরও তাৎপর্য আছে। এই বই এটা দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু পরবর্তীতে অসংখ্য নারীদের পক্ষ নিয়ে কথা বলার লোক তৈরি হয়েছে, বুঝছো। নারীদের অধিকার নিয়ে কথা বলার আন্দোলন তৈরি হয়েছে ডলস হাউস। হেনরি হেয়ারম্যান মেলভিল মোবি ডিক লিখছেন। হেনরি জেমস ইরউইন শ বারি দ্য ডেড, ওই যে কবর নাটকের অনুবাদ করছেন ইরউইন শ, বুঝছো। তারপরে জাহানারা ইমাম ও ব্লাড এন্ড ফায়ার 71-এর দিনগুলো। জেকে রোলিং হ্যারি পটার, এগুলো তোমাদের জানা আছে। জাপল ছাত্রের সাহিত্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছেন দুইজন, জাপল ছাত্রে আর কে বলো, বরিস পাস্তারনাকের ইয়ার নাম হলো ডক্টর জিভাগো। বরিস পাস্তারনাকের বাড়ি হলো রাশিয়া, উনি সরকারের চাপে পড়ে ইয়ে করছেন। আর জাপল ছাত্রের বাড়ি হলো ফ্রান্সে, তিনি স্বেচ্ছায় নোবেল পুরস্কার ত্যাগ করছেন 1964 সালে। নো এক্সিট, দ্য রোড টু ফ্রিডম, নাউসিয়া, এগুলো তার ইয়া। জ্যাম জয়েস স্ট্রিম অফ কনসাসনেস এর তিনি জনক। এই টেকনিকটা ইয়ে করছেন, চেতনার অন্তশীল প্রবাহ। তুমি একটা ঘটনার অন্তরালে, তুমি একটা হ্যামলেট মুভি দেখতেছো, মুভির অন্তরালে ভিতরে আরেকটা মুভি চলতে থাকে, আর একটা ঘটনার দৃশ্যপট আমার মনে পড়ে, সেটা নাম হলো স্ট্রিম অফ কনসাসনেস। এক্সাইলস ইউলিসিস নামে কবিতা কে লিখছেন মনে আছে? আলফ্রেড টেনিসন। এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ ইয়াং ম্যান। তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল, এটা হলো জ্যান টেলরের লেখা। ওই টমাস জেফারসন, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। জোসেফ কনরাড, তিনি হলো লিখছে হার্ট অফ ডার্কনেস লর্ড জি মেটেল, লর্ড জি মেটেল। জুলস ভার্নে, সায়েন্স ফিকশনের জনক। জুলস ভার্নে মনে রাখবা, বাড়ি হলো ফ্রান্সে। জুলস ভার্নে সায়েন্স ফিকশনের জনক, হ্যাঁ। Around the 20,000 leagues under the sea, around the world in 80 days. Around the world in 80 days. জন এফ কেনেডি, তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তোমার দেশ তোমার কি কি দিয়েছে প্রশ্ন করো না, তুমি দেশকে কি দিয়েছো সেটি তুমি খোঁজ করো। জহিরা অ্যান্ড অফ জেনোসাইড, এগুলো জানো। জিয়া হায়দার রহমান, ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। কায়সার হামিদুল্লাহ লুঙ্গি। লি কিওয়ান ইউ, ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট, দ্য সিঙ্গাপুর স্টোরি। সিঙ্গাপুরকে কিভাবে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে নিয়ে আসছেন এটা। লর্ড অ্যাক্টন, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যাবসলিউট, পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউট, যেমন রেখো। মহাত্মা গান্ধী সবই গুরুত্বপূর্ণ এখানে। মহাত্মা গান্ধী, হ্যাঁ।
দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক না? তারপরে মহাত্মা উপাধি তাকে মহাত্মা কে দিচ্ছেন বলো তো উপাধিটা? মহাত্মা গান্ধীকে মহাত্মা কে উপাধি দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিচ্ছেন কে? ব্রহ্মবান্ধব। ব্রহ্মবান্ধব উপাধি, তাই না? মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি 1929 সালে জন্মগ্রহণ করছেন। তার একটা বিখ্যাত ভাষণ আছে, আই হ্যাভ এ ড্রিম। 1964 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, তাই না? 35 বছরে। 1968 সালে তাকে টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে তাকে বন্দুকধারী গুলি করে হত্যা করে। আই হ্যাভ এ ড্রিম তার বিখ্যাত ভাষণ। ইন্টারমিডিয়েটে কিন্তু সিলেবাস ভুক্ত এটা, তাই না? ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। কোন জায়গায় এক জায়গায় যদি ইনজাস্টিস প্রতিষ্ঠা হয়, সব জায়গায় জাস্টিসের জন্য এটা থ্রেট। তারপরে মার্শাল ম্যাকলুহান, গ্লোবাল ভিলেজ, এখান থেকে গ্লোবালিজম তৈরি হয়েছে। মনিকা আলী লিখছেন ব্রিক লেন। মনে রাখবা ব্রিক লেন, একটা ব্রিক লেন কিন্তু একটা লেনের নাম, তাই না? কোথায়? হ্যাঁ। তারপরে হলো মাওলানা আবুল কালাম আজাদ, সরি, মোহাম্মদ আসাদ হলো দ্য রোড টু মক্কা। মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মালালা ইউসুফজাই, আই এম মালালা। মনির চৌধুরী, মুখাররমণি বশীকরণ, এগুলো তো জানোই, তাই না? এগুলো আমাদের জানা আছে। মাইকেল মধুসূদন দত্ত, তিনি একজন ইংরেজ কবি দ্বারা প্রভাবিত ছিলেন, বলে তার কবির নাম কি? বাইরন। লর্ড ব্যারনের বিশেষ ভক্ত ছিলেন। টিমোথি পেন পয়েম ছদ্মনামে লিখতেন। ইলিয়াডের তিনি ইলিয়াড অবলম্বনে হেক্টর বধ রচনা করেন। এরপরে অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে তিনি পদ্মাবতী রচনা করেন, তাই না? এরপরে তোমার তিনি এ নোটিভ ছদ্মনামে নীল দর্পণ অনুবাদ করছেন। নীল দর্পণের ইংরেজি অনুবাদ ছিল ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা এ নেটিভ ছদ্মনামে অনুবাদ করছেন, তাই না? এগুলো তোমাদের জানা থাকার কথা। তিনি আঙ্কেল টমস অবলম্বনে নীল দর্পণ কে লিখেছেন বলো? আমার সাথে একটা প্রশ্ন তো দাও। বিশিষ্ট মার্কিন লেখিকা মিসেস হ্যারিয়েট স্টুইডা অবলম্বনে নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, বুঝছো কিনা? দীনবন্ধু মিত্র। আঙ্কেল টমস কেভিন অবলম্বনে লিখছেন দীনবন্ধু মিত্র। এটার ইংরেজি অনুবাদ করছেন নেটিভ ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এরপরে 1000 টাকা জরিমানা করে সেটা কালী প্রসন্ন সিংহ পরিশোধ করছেন। এই সমস্ত গল্প কি বাংলা সাহিত্যে তোমরা পড়ছো না? দ্য স্কারলেট লেটার, গুরুত্বপূর্ণ, স্কারলেট লেটার, নাথানিয়েল হাথার্ন। তারপর নীরজচন্দ্র চৌধুরী, এ প্যাসেজ টু ইংল্যান্ড। আর আমরা আগে বলছি এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইএম ফস্টার। নেলসন ম্যান্ডেলা, আইকন অফ পিস, ফ্রিডম এন্ড রিকনসিলিয়েশন তাকে বলা হয়। তিনি লিখছেন লং ওয়াক টু ফ্রিডম। এ নাই কিন্তু, মূলত বইটার নাম লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম, বুঝছো? তারপরে হলো ওরহান পামুক, মাই নেম ইজ রেড। মাই নেম ইজ রেড 3 নম্বর পুরস্কার পেয়েছেন। দ্য মিউজিয়াম অফ ইনোসেন্ট। ওরহান পামুক বাড়ি হলো তুরস্কে, বুঝছো কিনা? মাই নেম ইজ রেড, চিত্রকলা, শিল্পকলা, ক্যালিগ্রাফি, এগুলো নিয়ে বেশি লেখালেখি করছেন। ও হেনরি, আসল নাম হলো উইলিয়াম সিডনি পটার, আমেরিকান শর্ট স্টোরি। দ্য গিফট অফ দ্য মেজাই তার বিখ্যাত উপন্যাসের নাম, গিফট অফ দ্য মেজাই, তাই না? ছোট গল্প, সবচেয়ে প্রেমময় ছোট গল্প বাংলা সাহিত্যে যেমন সবচেয়ে প্রেমময় কবিতার নাম, প্রেমস্পর্শী কবিতার নাম কি বলো? বনলতা সেন। ঠিক ইংরেজি সাহিত্যে সবচেয়ে প্রেমস্পর্শী দাম্পত্য জীবনের গল্প হলো গিফট অফ দ্য মেজাই, তাই না? জিম এবং ডেলারকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে সেরা ছোট গল্প গুলার মধ্যে একটা। ইভেন যদি 10টা ছোট গল্প বললে একটা কিন্তু গিফট অফ দ্য মেজাই হবে। 6 and 7, রুট অফ ডেস্টিনি, এগুলো এগুলো দরকার। হ্যাঁ, ওকে, আর দরকার নেই। পন্ডিত নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া লিখছেন। পাবেলো নেরুদা, বাড়ি হলো চিলি। গাব্রিয়েল, তিনি 1971 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, পাবেলো নেরুদা। পার্লেস বার্গ, একটু আগে বলছিলাম পার্লেস বার্গকে আমি আজকে ক্লাসে বলছিলাম। জি স্যার, বলা হয়েছিল। মাশাআল্লাহ, এই তো গুড আর্ট লিখছেন, চাইনিজ লাইফ নিয়ে লিখছেন, বুঝছো কিনা? পল্লী কবি জসীমউদ্দিনের সাথে তার মিল পাওয়া যায়। তিনি চায়না ছিলেন, বুঝছো কিনা? চায়নায় ছিলেন। ওকে, পার্লেস বার্গ। তারপরে পাবেলো পিকাসোর নাম তো তোমরা জানোই, গোয়ার্নিকা লিখছেন। তারপরে আর কে নারায়ণ, ওয়েটিং ফর মাহাত্মা। রুডিয়ার্ড কিপলিং, জিমের জন্য, কিম, হ্যাঁ, কিম লিখছেন। আর হলো দা জাঙ্গাল বুক, দা জঙ্গল বুকের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। দা জাঙ্গাল বুক, এই যে জাঙ্গাল বুক মুভিটা দেখছো নাকি তোমরা কেউ? জি স্যার, দেখছি। দেখছি। এরপরে স্টিভ জবস, তারপরে সঞ্জু, দরকার নাই। ওয়ার অফ আর্ট লিখছেন, আর্ট অফ ওয়ার লিখছিলেন। সীমা সিনি, আসলে পারবো না, দরকার নাই, বাদ দাও।
সিগমুন্ড ফ্রয়েড ফ্রয়েডিয়ান সাইকোলজির তিনি প্রবর্তক। তিনি এই যে সাইকোঅ্যানালিস্ট ছিলেন, বাড়ি অস্ট্রিয়া ছিলেন। বাড়ি হলো অস্ট্রেলিয়া। ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, সাইকোপ্যাথোলজি ইন এভরি লাইফ, লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। শেখ হাসিনা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক হয়ে গেছে ইংরেজি সাহিত্যের, বিশ্ব সাহিত্যের, তাই না? আমাদের প্রধানমন্ত্রী, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ না, কি বলো? গুরুত্বের দিক থেকে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবেন। শেখ হাসিনা সম্পর্কে, পুরো শেখ হাসিনা সরকার সম্পর্কে আপাতমস্তক না জানা একজন বিসিএস প্রার্থী হিসেবে তোমার সবচেয়ে বড় দুর্বলতা। সবচেয়ে বড় দুর্বলতা, তুমি সব জানো, শেক্সপিয়র জানো, শেখ হাসিনা জানো না। তাহলে বলো কত আনা মিছে? আই মিছে। কত আনা? 16 আনাই আনা। মিছে। 16 আনাই মিছে। শেক্সপিয়রে জানো, পৃথিবীর সবকিছু জানো, জানো না, কিছুই জানো না, 4 আনা মিছে। আর শেখ হাসিনারে জানো না, তাহলে কত আনা মিছে? অতএব বিসিএস প্রার্থী হিসেবে মাই গভর্নমেন্ট ডিজায়ার ইজ মাই ডিজায়ার, সরকার কিভাবে চেয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার মূলনীতি কি, আইডিওলজি কি, এটা না ধরতে পারলে তুমি কোনো মতে এখানে সুইট করতে পারবে না। ঠিক আছে? শেখ মুজিব আমার পিতা, সর্বশেষ বইয়ের নাম। ওকে। সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখছেন, মিডনাইট চিলড্রেন্স শেম। ওকে। আর্থার মিলার ডেথ অফ এ সালসম্যান মনে রাখতে পারো। স্টিভেন হকিং তিনি এই যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখছেন। পরে হলো 1900 কত সালে মারা গেছে, 2000 কত সালে মারা গেছে? 2018 স্যার। 18 সালে 14 মার্চ মারা গেছেন, তাই না? এই বিগ ব্যাং এর জনক তিনি, বলো কিসের জনক? বলো। বিগ ব্যাং এর ব্যাং। বিগ ব্যাং এর জনক উনি না, বিগ ব্যাং এর প্রবক্তা হলো জর্জ লেমেটার, আর তিনি হলেন ব্যাখ্যাকারক। মনে রাখবো, দুটো প্রশ্নগুলো আলাদাভাবে আসে। তিনি প্রবক্তা না, হ্যাঁ। তারপরে স্যামুয়েল বেকেট ওয়াইটিং ফর গডো, এই জানো, এটি হলো পৃথিবী। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাবসার্ড প্লে, এটা একটা অ্যাবসার্ড প্লে। লাইফ অ্যাবসার্ড প্লে মানে কোনো কোনো আগামাথা নাই। লাইফ ইজ অ্যাজ অ্যাবসার্ড প্লে, অ্যাজ অ্যান অ্যাবসার্ড প্লে। জীবনটা অ্যাবসার্ড প্লের মতো ইয়া। মানে আমি এটার একটা মূল, নাটকটির মূল কথা হলো এভরিওয়ান ইজ ওয়েটিং ফর। এটার কোনো প্লট নাই, গল্পের সংলাপ নাই। বলছে ভাত খাইছেন কিনা, বলছে আমি গতকাল স্কুলে গিয়েছি। জিজ্ঞেস করছে আপনি কি খান, বলছে আমি স্কুলে গেছি, আমি স্কুলে যাচ্ছি। মানে বুঝছো না, প্রশ্ন করে একটা সংলাপ করে একটা উত্তর দেয় একটা, মানে জীবনটা কিন্তু লাইফ ইজ অ্যাজ অ্যাবসার্ড প্লে। এবং জানো এটার মূল উদ্দেশ্য হলো যে উই আর ওয়েটিং ফর সামথিং, বাট ফর অ্যাকচুয়ালি হোয়াট উই ডোন্ট নো। তুমি জানো আমরা কিন্তু একটা, তোমরা এখন কি নিয়ে কিসের আশায় সময় পার করতেছো জানো কিনা? সামনে প্রিলিমিনারি পরীক্ষা, তাই না? এরপর রিটেন পরীক্ষা, এরপর সামনে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা হবে। ওই সামনে একটা উপলক্ষ নিয়ে বসে আছো। যে মানুষের উপলক্ষ নেই তিনি হতাশ হন, তিনি আর কোনো উপলক্ষ, তখন তিনি সুইসাইড করেন। ওয়েটিং ফর গড, উই আর ওয়েটিং ফর সামথিং বাট ফর অ্যাকচুয়ালি হোয়াট উই ডোন্ট নো। বুঝছো কিনা? এবং এই ওয়েটিং ফর গড এর যদি মূল কথাটা আমি বাক্যের শেষে বলে দেবো, আজকে ক্লাসের শেষে বলে দেবো। ওয়েটিং ফর গডও আমাদের জীবনের সিনপসিস দেওয়া আছে, আমি একটু পরে ক্লাসে একদম লাস্ট লাইনে বলে দেবো। তারপরে নাথিং টু বি ডান, নাথিং, বুঝছো না? আচ্ছা, ওকে। স্যামুয়েল হান্টিংটন দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, মনে রাখবা যে ইরাক আফগানিস্তান যুদ্ধ, বুঝছো কিনা? সরি, আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, এই যে বুশ যে যুদ্ধগুলো লাগাই দিয়ে গেছে না, এই এটা নেপথ্যের গোড়ায় আছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, বুঝছো কিনা? আর বাকিটা তুমি জানো নিও। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যে ভবিষ্যতে 7টা সভ্যতার মধ্যে যুদ্ধ হবে, এটা বলে দিচ্ছেন। তারপরে সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে লিখছেন, অনুবাদটা পড়ে দেখো, ভ্রমণ কাহিনী। ওকে, এটা অনুবাদ করছেন। ইন এ ল্যান্ড ফ্রম হোম, এ বেঙ্গালি ইন আফগানিস্তান। সৈয়দ আলী হাসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। সোফোক্লিস নাটকের সোফোক্লিসের ইংরেজি অনুবাদ করছেন। ইডিপাস রেক্সের বাংলা অনুবাদ করছেন ইডিপাস রেক্স, রাজা ইডিপাস। পরে হুইটম্যানের অনুবাদ করছেন। হোয়াইন উইজডম ব্রিংস নো প্রফিট টু বি ওয়াইজ ইজ টু সাফার। রাজা ইডিপাসের একদম শেষ প্যাসেজে এসে বলছিলেন, জ্ঞান যখন কোনো কাজে আসে না, জ্ঞানী হওয়াটা তখন শুধু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই যে প্রিলিমিনারি প্রস্তুতি লাগাইতেছো, এই যে সার্টিফিকেট নিছো, কত সার্টিফিকেট, কত গোল্ডেন এ প্লাস, ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ডিপার্টমেন্ট সার্টিফিকেট কাজে লাগে নাই। হোম মেকার, সকালবেলা 3 বেলা রান্না বান্না করো টাইম মতো, বাচ্চারা স্কুলে নিয়ে যাও, সার্টিফিকেট কাজে লাগলো না। বুঝছো কিনা? মুদি দোকানদারি করতেছি, ফ্লেক্স লোডের দোকান খুলছি, কিন্তু আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, সার্টিফিকেট আমারে পড়াবে। ফাইন উইজডম ব্রিংস নো প্রফিট, জ্ঞান যখন কোনো কাজে আসে না। টু বি ওয়াইজ ইজ টু সাফার, জ্ঞানী হওয়াটা তখন শুধু দুর্ভোগ। তিনি দেখাই দিচ্ছেন পৃথিবীতে যারা জ্ঞানী, জ্ঞান চর্চা করে, তারাই দুর্ভোগে থাকে। যারা অজ্ঞান, যাদের কোনো জ্ঞান চর্চা, ধরো বুঝছো কিনা, যারা জ্ঞান চর্চা করে না তাদের কোনো কষ্ট নাই। তুমি প্যালেস্টাইন, তুমি যদি ধরো তুমি প্যালেস্টাইনের খোঁজ খবর রাখো না, তোমার কি মনে কষ্ট আছে?
আর তুমি প্রত্যেকদিন নিউজ পেপার খুললে একবার প্যালেস্টাইন দিয়ে ঘুরে আসো, তোমার কি মন রক্তাক্ত হয়ে আছে না? কেন? এই সমস্যাগুলো তুমি জ্ঞান অর্জন করছো। টু বি ওয়াইজ ইজ টু সাফার। মূলত প্রকৃত যারা জ্ঞান অর্জন করে তারাই বেশি সাফার করে। তাহলে আমরা কি করতে চাই বলো? জ্ঞান অর্জন করতে চায় না করে ফাইন উইজডম ব্রিংস নো প্রফিট, কত সাংঘাতিক কথা এটা, তুমি বুঝে দেখো। ফাইন সার্টিফিকেট, সার্টিফিকেট কাজে আসতেছে না, সার্টিফিকেট তোমার জ্বালাবে, সার্টিফিকেট তোমাকে পড়াবে। সৈয়দ আলিউল্লাহ তিনি লিখছেন প্রি উইদাউট রুটস, লাল সালু না? টিএস এলিয়ট, আমি বারবার বলে আসছি 1928 সালে কোনো কিছু বাদ দিলে তোমার রিস্ক, আমার রিস্ক না। টমাস স্টিয়ার্নস এলিয়ট, এটা একটা বড় পুরো প্রশ্ন হলো টমাস স্টিয়ার্নস এলিয়ট। এরপরে 1928 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে আমেরিকাতে 88 সালে তিনি জন্মগ্রহণ করছেন। থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের তিনি জনক। তার বিখ্যাত কবিতার নাম লাভ সং অফ আলফ্রেড জে প্রুফর। ওই যে আরেকটা হ্যামলেট, আমি একদিন হ্যামলেট পড়ানোর সময় বলছিলাম, আমাদের মনটা দ্বৈত সত্তা, দ্বিধা বিভক্ত। এই যে লাভ সং, হ্যাঁ এটা বুঝছো কিনা? এই যে মুখে বাংলা অর্থ লাভ সং এবং আলফ্রেড জে প্রুফর কে রইলো যে তুমি মেয়েটা পছন্দ করো, প্রত্যেকদিন তুমি ডাকাই শোনো, তোমার সাথে অনেক জরুরি পরামর্শ আছে তোমার, তুমি আই লাভ ইউ বলতে চাও, কিন্তু আই লাভ ইউ বলতে না পেরে বলতে চাও কি বলে ফেলো, আমি তোমার কাছে জানতে চাই বিসিএস এর প্রস্তুতি কেমন, তাই না? বলতে চাও আই লাভ ইউ, কিন্তু মুখ দিয়ে বলো কি বলো, বিসিএস এর প্রস্তুতি ভালো করে নিতেছো কিনা, এই হলো বিষয়। তাহলে আমাদের মনের আর মুখের কথার যে দ্বৈত সত্তা, তিনি এটা এখানে লাভ সং আলফ্রেড জে প্রুফর। আমরা প্রত্যেকটা মডার্ন ম্যান, আমি তুমি আমরা সবাই, আমরা হইলাম লাভ আলফ্রেড জে প্রুফর, যে আলফ্রেড প্রুফর, আমরা সবাই হ্যামলেট। দা ওয়েস্টল্যান্ড তিনি তার শ্রেষ্ঠ উপন্যাস, বুঝছো কিনা? পৃথিবীটা ওয়েস্টল্যান্ড, পৃথিবীটা ওয়েস্টল্যান্ড হয়ে গেছে, বলছে যে অবাসযোগ্য। ওই টেমস নদীর উপর দিয়ে যাওয়া যায়, নিচ দিয়ে যাওয়া যায়, উপর দিয়ে পানি, উপর দিয়ে মানুষ, নিচ দিয়ে পানি, দুইটা এক সমান, একটারও সোল নাই, আত্মাহীন, আত্মাহীন হয়ে গেছে। স্পিরিচুয়াল ডেকাডেন্স অফ হিউম্যান বিং, মানুষ যে একদম আত্মমুক্ত হয়েছে, তার সে রোবটের মতো, সে বিল্ডিং এর পাথরের মতো। ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট তার বিখ্যাত সাহিত্য সমালোচনা গ্রন্থ। তার প্রথম বাংলা অনুবাদ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবেন। টিএস এলিয়টের কবিতা নামে অনুবাদ করছেন, হ্যাঁ। তারপর বিষ্ণুদেব অনুবাদ করছেন পরবর্তীতে। ওকে, ওয়েস্টল্যান্ডের 5টা খণ্ড আছে, দ্য ব্যারিয়ার অফ দ্য ডেড, দ্য গেম অফ চেস, ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সাইড। আর মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল তার শ্রেষ্ঠ নাটক। ককটেল পার্টি তিনি লিখছেন, আর হ্যারল্ড পেটার লিখছেন বার্থডে পার্টি। জ্যারনসন নামের একটা কবিতা আছে তার বিখ্যাত, জ্যারনসন, এটাও পিসিএস পরীক্ষা আসছে। হাওয়েভার টমাস কার্লাইল, স্পিচ ইজ গ্রেট, সাইলেন্স ইজ গ্রেটার। ট্যাড হিউজ, দরকার নাই। টনি মরিসন, ব্লু স্টাই, আমি বলছি সাহিত্যে নোবেল পুরস্কার পাইছেন। ব্লু স্টাই তার বিখ্যাত উপন্যাস। টনি মরিসন, হ্যাঁ, আমেরিকান নাইট লেখিকা, কৃষ্ণাঙ্গ আমেরিকান লেখিকা। তাহমিমা আনাম তিনি 3টা ত্রয়ী উপন্যাস লিখছেন, গোল্ডেন এজ, গুড মুসলিম, দ্য বোনস অফ গ্রেস। ভার্জিনিয়া উলফ তিনি লিখছেন এ রুম অফ ওয়ান্স ওন। শেক্সপিয়র সিস্টার, শেক্সপিয়র সিস্টার তার শ্রেষ্ঠ একটা অন্যতম লেখা। বলো যে শেক্সপিয়র তুমি খুঁজে পাচ্ছ, শেক্সপিয়রের সিস্টার কই, বলছো যে তারে সুযোগ দেওয়া নয়, দিলে এখন দিলে দেখতে যে আমরা শেক্সপিয়রের সিস্টারকে বড় বড় সাহিত্যিক হিসেবে পাইতাম। তারপরে টু দ্য লাইট হাউস, মিসেস ডালওয়ে, এগুলা তার বিখ্যাত লেখক। এজ এ উমেন আই হ্যাভ নো কান্ট্রি, এজ এ উমেন আই ওয়ান্ট নো কান্ট্রি, এজ এ উমেন মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড, তার বিখ্যাত উক্তি। ভিক্টর হুগো, ম্যান আর বর্ন ম্যান, ভিক্টর হুগো হলো লা মিজারেবল, বুঝছো কিনা? ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাসের নাম লা মিজারেবল। উইলিয়াম গোল্ডিং, লর্ড অফ দ্য ফ্লাইজ। ডব্লিউ.বি. ইয়েটস তিনি গুরুত্বপূর্ণ। ডব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ভূমিকা লিখছেন। সিনেটর ছিলেন, কবিতা লিখছেন। সিনেটর এবং কবি ছিলেন তিনি, সিনেটরও ছিলেন, কবিও ছিলেন। ওয়াইল্ড সোয়ান সেট কুল। তারপরে দ্য টাওয়ার, দ্য ক্যাট এন্ড দ্য মুন। এছাড়া তার কবিতা আছে দ্য সেকেন্ড কামিং, কানের উপর দিয়ে রাখতে পারো, সেকেন্ড কামিং, এ প্রেয়ার ফর মাই ডটার, বুঝছো কিনা? ইস্টার 1916, এ প্রেয়ার ফর ওল্ড এজ। আমি ব্যাখ্যা করতে পারলাম না, সময় কম। দ্য লেক আইল অফ ইন্সপ্রি, নো সেকেন্ড ট্রয়, বুঝছো কিনা? নারী গঠিত বিষয় নিয়ে যেন ট্রয় না ঘটে। এ ল্যাডা এন্ড দ্য সোয়ান, দ্য সেলিং টু দ্য বাইজেন্টিয়াম। এই ওকে। উইলিয়াম হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলিম। ডব্লিউ সর্ডেন, লালাবাই। উইলিয়াম সমারসেট মম, দ্য এন্ড এন্ড দ্য গ্রাসহপার, দ্য লানসন। দ্য এন্ড এন্ড দ্য গ্রাসহপার, দ্য লানসন, বুঝছো কিনা? দ্য লানসন, ব্যাখ্যা লাগবে না। অফ হিউম্যান বন্ডেজ তার বিখ্যাত উপন্যাস। শর্ট স্টোরি হলো দ্য লানসন। উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার পাইছেন, হ্যাঁ, উইনস্টন চার্চিল। উইলিয়াম ফকনার, অ্যাবসোলেম অ্যাবসোলেম।
ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন, আহ তারা বিখ্যাত আমেরিকান কবি। হ্যাঁ, এগুলোই চলবে, আর দরকার নেই লেস ইম্পর্টেন্ট। ওকে, তো মোটামুটি একটা সিনপসিস আমি দেওয়ার চেষ্টা করছি, এগুলোর উপরে তুমি ইয়ে করে নিও। আমি পরীক্ষা কবে বলো তো? পরের পরের শুক্রবার। এই আগামী শুক্রবারের পরে শুক্রবার, তাই না? জি স্যার। পর্যাপ্ত সময় আছে এখনো, পুরা ধ্যান জ্ঞান চিন্তা সাধনা। যদি তুমি বলো যে আমি প্রিলিমিনারি পাস করবো, তোমার পক্ষে সম্ভব। শুধু এই কয়টা দিন তুমি একেবারেই মানে লাগা থাকো, মানে আরেকবার তুমি কোনো কোনো বই যেন তোমার রিভাইসের চোখের আওতায় না থাকে। আর শেষের 3-4 দিন 5 দিন অবশ্যই তুমি শুধু ইয়াতে থাকো, হ্যাঁ, মডেল টেস্টে থাকো। আগামী রবিবার আমি আরেকবার আসবো তোমার এই মুহূর্তে পরীক্ষার মানে কিভাবে পরীক্ষা আনসার দাগাইবা এই বিষয়ে, হ্যাঁ, আমি জানাবো। জি স্যার। আমাদের এখন কয় ঘন্টা ঘুমানো উচিত? পর্যাপ্ত ঘুমাইবা, 7-8 ঘন্টা ঘুমাইবা, অন্য কাজ করো না। 7-8 ঘন্টা ঘুমাও আর বাকি সব কাজ ছেড়ে দাও। আমার কথা বুঝছো কিনা? ঘুম নষ্ট করার দরকার নেই, ঘুমাইবা পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ ঘুম, যেন তুমি মাথা ঠান্ডা রেখে অনেক কিছু আনসার করতে পারো। ঘুম ছাড়া বাকি সবগুলাতে কনসাইজ করো টাইম, বুঝছো কিনা? ঘুম, নামাজ, খাওয়া, এগুলাতে জাস্ট একটা স্ট্যান্ডার্ড সময় রেখা, বাকি সময়টাতে ইয়ে করো। কথা বলো না, মোবাইল ফোন বন্ধ করে ফেলো, সব টোটালি ক্লোজ। শুধু ধ্যান জ্ঞানে থাকো, রিভাইজ করে দাও, তাওয়াক্কাল তো আল্লাহ, বাকিটা রিজিকের বিষয়। ঠিক আছে ইনশাল্লাহ। আমি হয়তো কিবারে আসি তাও জানাই আসবো, তো মঙ্গলবারেও আসতে পারি। হ্যাঁ, পরীক্ষার রবিবার বা মঙ্গলবার আমি তোমাদের নোটিশ দিয়ে রাখবো। হ্যাঁ, ওই ক্লাসগুলো একটু শুনো, ওইটা একটু শুনো, লাস্টের শেষ সময় রিভিউ। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনার সঙ্গে জি একটু স্যার, কথা বলার আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মেসেঞ্জারে নক, হোয়াটসঅ্যাপেও নক। ও হোয়াটসঅ্যাপ সমস্যা ফোন দিও, সরাসরি ফোন দাও, ফোন না দিলে হবে না, মেসেজ পিছনে স্যার চলে গেছে। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই তো স্যার। ফোন করে রাখো, ফোন করে রাখো, ফোন করে রাখবো, ফোন করলে সামনে থাকবে আমার। হ্যাঁ, মেসেজ পিছনে চলে যায়। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমি তাতে বলে ফেলো, স্যার বলো তাতে, বলো তাতে। হ্যাঁ বলো, আনমিউট করে বলে ফেলো তাড়াতাড়ি। ইংলিশ গ্রামারের যে মুখস্থ পাঠ যেগুলো আছে সেগুলো কি খালি প্রিভিয়াস ইয়ার এগুলো পড়ে যাবো নাকি স্যার গাইড এগুলো আবার পড়বো? গাইডে তো আমি অনেক যে বেশি দেয়। তুমি তুমি যেগুলো বলছি না, এগুলোর হাইলাইট, আমার বইয়ের বোল্ড করা অংশটা পড়ো। ঠিক আছে, বোল্ড করা অংশটা পড়ো। হ্যাঁ, শুধু বোল্ড করা অংশটা পড়ো, আর দরকার নেই। ওয়াইটিং মানে ফর স্যার গড, ইডিয়ম ফ্রেজ স্পেলিং। স্যার হোয়াটসঅ্যাপ শোনো, ওয়াইটিং ফর গডর আমি লাস্ট কথা বলে দিই, পরে আগামী ক্লাসে আরেকটু বলবো। লাস্ট শোনো, উই আর ওয়াইটিং ফর সামথিং, মানে যদি বলো হোয়াট ইজ দ্য সিনোপসিস অফ লাইফ, ধরো একটা মিনিট। জাস্ট আ সেকেন্ড। তো ওয়েটিং ফর গডের মূল বিষয়টা হলো মানে উই আর ওয়েটিং ফর সামথিং, বুঝছো কিনা? তো এটা যদি তুমি অ্যানালাইসিস করে পড়ো, তাহলে হোয়াট ইজ দ্য আলটিমেট ফিলোসফি এন্ড আলটিমেট মানে সিনপসিস অফ লাইফ? তোমার আমার জীবনের সিনপসিসটা কি? সিনপসিসটা হলো উই আর জাস্ট পাসিং এ টাইম অন দ্য ওয়ে অফ ইটার্নাল জার্নি বাই ডুইং সামথিং, বুঝছো কিনা? যদি বলো সিনপসিসটা কি, তুমি আমি আমরা সবাই মিলে একটা একটা অবধারিত সময় পার করে যাচ্ছি বাই ডুইং সামথিং। এই যেমন একটা কাজ করলাম একটু আগে, তোমার আমি লিটারেচার ইয়ে করলাম, এখন ওই বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো। তো আমরা কেউ মিন, কেউ হীন উপায়ে সময় পার করি, কেউ ঝগড়াঝাটি করে পার করি, কেউ নোবেল মহৎ চিন্তা করে, মহৎ কিছু ভেবে, মহৎ কিছু করে পার করি। কিছু একটা করে আমি আমার ডেস্টিনেশনে যাচ্ছি, উই আর ইন এ জার্নি। আমি, তুমি, আমরা সবাই জার্নি, এবং এই জার্নির একটা অংশ তোমার সাথে আমরা এখানে অতিক্রান্ত করলাম, বুঝছো কিনা বিষয়টা? আমরা জার্নি দিয়ে আছি, এই জার্নির একটা অংশ তোমার সাথে আমরা একটু পার করলাম আর কি, উই আর ইন এ জার্নি, বুঝছো কিনা? এখন তুমি তোমার জার্নিতে এখন কিছু কাজ করবা, বা নতুন এই যে সামনে এই জার্নিতেই আগামী শুক্রবারে পরীক্ষা দিবা, প্রিলিমিনারি যদি থাকে অবধারিত, তাহলে উই আর জাস্ট পাসিং এ টাইম অন দা ওয়ে অফ ইটার্নাল জার্নি জাস্ট বাই ডুইং সামথিং, আর কিছু না। তাহলে মানে ওই যে আমি ফেসবুকে আমার যে ওয়েবসাইট লেখা আছে, ওই কসমিক ট্রাভেলার, মানে অবধারিত কিছু ঘটনা যা ঘটার তা ঘটবে, অবধারিত ভাবে ঘটবে।
এবার তুমি এটা রিসিভ করতে হবে, স্বাভাবিকভাবে রিসিভ করে নিবা এবং একটা সময় ফিরে যাবে, টাইম ইজ ওভার। ঠিক আছে? ওকে, হাওয়েভার তাহলে আমরা একটা জার্নির মধ্যে তোমার সাথে আমার দেখা হইলো এই আর কি, আবার কত কিছু হবে, আরো কত কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে, টেক এভরিথিং ইজিলি, টেক এভরিথিং ইজিলি, ইভেন জাস্ট ইভেন এনজয় দ্য ট্রাজেডি অফ লাইফ। জীবনে যত দুর্ভোগ আসে এটাও তুমি নিয়ে আসো নাই, এটাও ঘটার কথা ছিল, ঘটছে। টেক ইজিলি, এটা আমার হাতের অর্জন না। আমি চাইনি যে আমার এটা এমনটাই হওয়ার কথা ছিল, মানে এমনটাই হওয়ার কথা ছিল, বুঝছো কিনা? এই যে তুমি, আমি, আমরা সবাই, এই যে হ্যামলেটে তো তাই বলছেন যে ওই যে ডিভাইনি, ওই যে ওই যে আরে ভুলে গেলাম লাইনটা, ডিভাইনিটি ওই এন্ডস অফ লাইফ, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ বেস্ট অফ লাক। তাহলে ভালো থেকো, সময়টা ভালোভাবে কাটাও, মানে ভালোভাবে সময় পার করতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সালাম আলাইকুম। আসসালামু আজকে আলাইকুম। শীটটা কয় আসসালামু নাম্বার আলাইকুম স্যার। ছিল শীট নাম্বারটা? এটা ওই লাস্টে লিটারেচারের শীট নাম্বারটা আমরা জানি না, লিটারেচার একটা শীট একদম মডার্ন ইসলামে ছিল আর কি, মডার্ন ইসলামে ছিল। আমি দেখি শীর্ষে দিয়ে আরেকবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, এবারের এডিশনের বইটা দিয়েছেন কি স্যার? আচ্ছা, দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো। স্যার হ্যাঁ, এই যে একটু ফাইভ ক্লাস এই এখনই গ্রুপটাতে দিচ্ছি, দিবেন স্যার। এখনই দিচ্ছি। ওকে, স্যার এই যে আল্লাহ ফাইভ হাফেজ। আসসালাম, ফাইভ স্পেশাল ক্লাস এই গ্রুপটাতে এখনই দিবেন স্যার। ওকে এখনই স্যার, দিচ্ছি। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার